সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা করবার সুযোগ নেয়া। আমরা সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আজকের সেশনটা, যেটা খুব গুরুত্বপূর্ণ সেশন আমাদের জন্য। আমাদের সাথে ইতিমধ্যে আমাদের গেস্ট, অনারেবল গেস্ট উনি জয়েন করেছেন, যিনি পুরো সেশনটা লিড করবেন। এবং ফরচুনেটলি আজকের টপিকটাও বেশ ইন্টারেস্টিং একটা টপিক, সাস্টেইনেবল ক্লাইমেট চেঞ্জ ইনিশিয়েটিভ। আমরা ধরেই নিয়েছি যে ক্লাইমেটটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এই ক্লাইমেটটাকে, এই পরিবর্তিত ক্লাইমেটটাকে কিভাবে আসলে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ইনিশিয়েটিভ গুলো সাস্টেইনেবল ইনিশিয়েটিভ করতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মদক্ষতা বাড়াতে পারি, সেটি নিয়ে কিন্তু আজকের সেশন। আমরা হয়তো এই টপিককে বলতে পারতাম যে সাস্টেইনেবল ক্লাইমেট চেঞ্জ সলিউশনস ইনিশিয়েটিভ। সলিউশন শব্দটা আমরা টেকনিক্যালি এবং ইন্টেনশনালি আমরা দিইনি আসলে। আমরা এটাই, যেহেতু আমরা এখানে যারা এক হয়েছি তারা আমরা এটা ভেবেই এক হয়েছে যে আমরা সবাই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি। কাজেই আমাদের যে জিনিসটা শিখবার দরকার বা জানবার দরকার, সেটি হলো যে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা আমাদের ভূমিকাগুলো রাখতে পারি এবং টেকসই ভূমিকা কিভাবে রাখতে পারি, আমরা নিজেদেরকে কিভাবে অভিযোজন প্রক্রিয়ার সাথে একত্র করতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বেশ দক্ষতার সাথে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বেশ কিছু অর্গানাইজেশনে যিনি আমি বলবো যে ক্লাইমেট জলবায়ু পরিবর্তন বিষয়ে দাপটের সাথে কাজ করেছেন, মোজাম্মেল হক ভাই আমার খুব পরিচিত, খুব কাছের এবং খুব ভালোবাসার মানুষ। মোজাম্মেল ভাই আজকে সময় দিয়েছেন আমাদেরকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। মোজাম্মেল ভাই সম্পর্কে একটু বলে নেই, তিনি এখন বর্তমানে আছেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট অফিসার হিসেবে। তার আগে তিনি আরেকটি প্রতিষ্ঠানে বেশ ইম্প্যাক্টফুল কিছু কাজ করেছেন, আমি সেটা সম্পর্কে একটু বলার সুযোগ নিব। সেটি হলো সিসিডিবি, সম্ভবত ক্রিশ্চিয়ান এইড, যেটি সবচেয়ে বড় একটা পার্ক আপনার ময়মনসিংহ ভালুকাতে আছে। এই যে টেকনোলজি পার্ক, এই পার্কটার কিন্তু পরিকল্পনা এবং বাস্তবায়নের অনেকটা জুড়েই আমাদের মোজাম্মেল ভাই ছিলেন। সো সেখান থেকেও কিন্তু দারুণ সব সাস্টেনেবল ইনিশিয়েটিভ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কি ধরনের টেকসই উদ্যোগ নেওয়া যেতে পারে, সেটি নিয়েও কিন্তু তার কাছ থেকে আমাদের যথেষ্ট কিছু জানার সুযোগ আছে। আমরা আবারও আপনাদের মনে করে দিচ্ছি যে আজকের যে সেশনটা আমরা টেকনিক্যালি টপিকটাকে একটু ঘুরিয়ে বলেছি। আমরা হয়তো সলিউশন শব্দটা যোগ করতে পারতাম, বাট আমরা এটা ভেবেই নিতে চাই যে জলবায়ু পরিবর্তন হয়ে গিয়েছে, এখন আমাদের ইনিশিয়েটিভ গুলোকে পরিবর্তন করতে হবে, আমাদের আচরণগুলোকে পরিবর্তন করতে হবে, আমাদের সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করতে হবে। তো সেই বিষয় নিয়ে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমরা 1 ঘন্টা ধরে থাকছি। আমাদের সাথে থাকছেন আজকের এই যে প্রোগ্রাম আয়োজন, তার গেস্ট আপনারা সবাই ইতিমধ্যে তার সাথে তার সম্পর্কে জেনে গিয়েছেন। পাশাপাশি আরো একটা দুটো কথা আপনাদেরকে এর মধ্যে জানাতে চাই। আমরা আগামী 2 দিন আরো দুটো সেশন নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকছি আমরা একই সময়ে, এবং এই দুটো সেশনও প্ল্যান করা হয়েছে যে আগের যে আমরা 16টি সেশন করেছি তার একটা সিনপসিস নিয়ে, তার ধারাবাহিকতা মেনটেন করে। আর সো আমার মনে হয় যে পরবর্তী সেশন দুটো আপনাদের জন্য খুব হেল্পফুল সেশন হবে। আমরা যেহেতু এবার সেশনটা একটু কম্প্যাক্ট, তিনটা সেশন আমরা এই মাসে রেখেছি, আমরা আমাদের প্রস্তুতির ক্ষেত্রেও কিছুটা গোছানোর প্রস্তুতি রেখেছি। আশা করছি আপনাদের জন্য দারুণ হেল্পফুল হবে প্রত্যেকটি সেশন। পাশাপাশি আপনাদের জন্য আমাদের গিফটস গুলো, যারা ইতিমধ্যেই আপনারা যে অ্যাওয়ার্ডটা আমরা ডিক্লেয়ার করেছিলাম গত সেশন গুলোতে, আপনারা যারা ভুলে গেলাম নামটা, সাদমান ভাই যদি মনে করিয়ে দেন যে অ্যাওয়ার্ডটা ছিল আমাদের। মোস্ট অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, অ্যাক্টিভ লার্নার্স অ্যাওয়ার্ড ছিল। অ্যাক্টিভ লার্নার্স অ্যাওয়ার্ড, আই এম রিয়েলি সরি, অ্যাক্টিভ লার্নার্স অ্যাওয়ার্ড, যেটি সেটার জন্য সব প্রস্তুতি আমাদের শেষ ইতিমধ্যেই। আশা করছি আপনারা আপনাদের যে গিফটস গুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি ডেইলি স্টারের যে ফিচার গুলো নিয়ে, সেটি নিয়ে আমরা অনেকগুলো লেখা পেয়েছি। এই লেখা পাওয়ার ফলে যেটা হয়েছে যে খুব ভালো ভালো লেখা পেয়েছি, সেগুলো গোছাতে আমাদের কিছুটা সময় লাগছে। আশা করছি সেটিরও কিছু ফিচার আসতে শুরু করবে খুব কম সময়ের মধ্যেই। সবশেষ আরেকটি সুখবর ছোট করে আপনাদেরকে জানাতে চাই, সেটি হলো যে আমরা আসলে এই সেশনটার পরে লম্বা সময় ধরে ভাবছিলাম যে আমরা যারা এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে যুক্ত আছি, বা আমরা দীর্ঘ 1 মাস ধরে আমরা যুক্ত থেকেছিলাম, আমরা বলতে পারি যে আমরা হলাম সবচেয়ে সম্মুখ সারির যোদ্ধা। যখন কোনো বিপর্যয়, যখন কোনো দুর্যোগ, যখন কোনো সামাজিক সমস্যা আমাদের সামনে আসে, সবার আগে কিন্তু আসলে আমরা যারা এই সম্মুখ সারির যোদ্ধা, যারা কমিউনিটির একদম প্রান্তিক পর্যায়ে ছোট ছোট কমিউনিটি নিয়ে কাজ করছি আমরা, তারা কিন্তু সবার আগে হাজির হই। হয়তোবা তারপর পলিটিক্যাল লিডার্সরা আসেন, তারপর বড় বড় এনজিও গুলো আসেন, গভর্নমেন্ট আসেন,
কিন্তু সবার ক্ষেত্রে একটা প্রক্রিয়ার দরকার থাকে। একটা ইনিশিয়েটিভকে, একটা প্রবলেমকে সলভ করতে গেলে, যেমন বড় বড় এনজিও গুলোর ক্ষেত্রে ফান্ড রেজ করতে হয়, পেপার ওয়ার্ক আছে, সবকিছু মিলিয়ে সমস্যাটি সমাধান করতে তাদের কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। কিন্তু আমরা যারা এই সম্মুখসারী যোদ্ধা, যাদের কোনো পেপার ওয়ার্ক করতে হয় না, যাদের কোনো ডকুমেন্টেশনের দরকার হয় না, যারা সমস্যাটার বুঝতে পেরে সবার আগে ঝাঁপিয়ে পড়ি, তাদের জন্য সবচেয়ে যে বড় বাধাটি আমরা ফেস করি, তাদের কিন্তু কোনো কি বলে যে কোনো ফান্ডের সংস্থান ইনস্ট্যান্টলি থাকে না। তারা হয়তো বা ইনস্ট্যান্টলি এরোর কাছে চেয়ে, পরিচিত জনদের কাছে চেয়ে, বা যারা রেগুলার ডোনেট করেন তাদের কাছে চেয়ে আমরা একটা ফান্ড সোর্স করতে পারি আমরা। কিন্তু যেটি আমরা করবার চেষ্টা করছি এই মুহূর্তে, সেটি হলো যে যাতে এই যে নন প্রফিটস যারা কাজ করছেন, তাদেরও যাতে একটা ফিক্সড ফান্ড থাকে, তারাও যাতে সেই ফান্ডটা দিয়ে এই র্যাপিড রেসপন্স গুলোতে তারা রোল প্লে করতে পারেন। দেখা গেল ছোট্ট একটা সমস্যা তৈরি হচ্ছে, সেখানে হয়তো বা 20-30 হাজার টাকা হলেই আপনি সেটা দ্রুত সলভ করতে পারছেন। সেটি ওই সময়ে সলভ না করা গেলে পরবর্তীতে হয়তো বা এটা বড় ক্ষতি বা বড় অনেক এফোর্ট দিয়েও সেটি সলভ করা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে যাতে রেপিডলি আপনার রেসপন্স করতে পারেন, তার জন্য আপনাদের এরকম নন প্রফিট গুলোর জন্য ছোট ছোট সিড ফান্ডিং আমরা অ্যারেঞ্জ করছি, যাতে করে আপনারা সেই ফান্ডগুলো দিয়ে, সেই ফান্ডগুলো একটা বিজনেস মডেলে এনে আপনারা সেটা দিয়ে প্রফিট করতে পারেন, এবং সেই প্রফিটটা দিয়ে বা প্রফিটের অংশগুলো দিয়ে আপনারা সোশ্যাল প্রবলেমগুলোর রেপিড রেসপন্স বা সলভার হিসেবে কাজ করতে পারেন। তো তারই একটি গুরুত্বপূর্ণ সমস্যা যেটি ক্লাইমেট চেঞ্জ, যেটি হচ্ছে অনেক ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জের যে কিছু বিরূপ প্রভাব, যেগুলো খুব দ্রুত আমাদেরকে আক্রান্ত করে বা আমাদের আসলে ভূমিকা রাখতে হয়। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রাকৃতিক বৈষম্য, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কি বলবো যে প্রকৃতির পরিবর্তন, তো এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি র্যাপিডলি, এবং সেই উদ্যোগগুলো কিভাবে টেকসই হতে পারে, সেটি নিয়ে আজকে আমাদের সাথে আবারও আপনাদের সাথে পরিচয় করানোর সুযোগ নিচ্ছি। মোজাম্মেল ভাই আছেন, অ্যাকশন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট অফিসার। মোজাম্মেল ভাই কেমন আছেন? থ্যাংক ইউ রনি ভাই, আছি ভালো। সবাইকে শুভরাত্রি। তো রনি ভাই অনেক কিছু বলে ফেলেছে অলরেডি আমার সম্পর্কে। তো সিএসআর উইন্ডোজ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার একটা আয়োজন অ্যারেঞ্জ করার জন্য। আমি শুরু করব আগে সিএসআর যিনি এখানে মূলত দায়িত্ব পালন করছেন সাদমান ভাই আমাকে দেওয়ার পর তারপরে আমি আমার দিক থেকে শুরু করব। তো আগে প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি আমার একটু পরিচয় দিয়ে দিই। রনি ভাই অলরেডি শুরু করে দিয়েছে, প্রেজেন্টেশন দিয়েছে। আমি আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি, 2010 সাল থেকে। প্রথমে শুরু করি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ওইখানে বেশ কিছুদিন জব করি। সেকেন্ড অর্গানাইজেশন ছিল আমার কনসার্ন ইউনিভার্সাল, এটার বর্তমান নাম হচ্ছে ইউনাইটেড পারপাস। আমি বাংলাদেশের প্রত্যন্ত চর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, যত চর আছে সবগুলা চরে আমি হেঁটে বেরিয়েছি এবং মানুষের দুর্দশা দেখিয়েছি। ওখানে মানুষজন কি অবস্থায় আছে, নদী ভাঙন, খরা, তারপরে আপনার লাইভলিহুড যে অপরচুনিটি, ওগুলা তো সংকুচিত ওই এলাকায়। এবং থার্ড অর্গানাইজেশন ছিল আমার CCDB, ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এখানে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে, ক্লাইমেট অ্যাডাপ্টেশন ম্যানেজার হিসেবে কাজ করি। আর 2 বছর হয়েছে, আমি 2 বছর 5 দিন আমি সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালে জয়েন করেছি। আমার প্রকল্পের নাম হচ্ছে শিশু কেন্দ্রিক জলবায়ু অভিযোজন প্রকল্প। এটার সাথে বিভিন্নভাবে রনি ভাই আমার প্রজেক্টের সাথে জড়িত। এতটুকু হচ্ছে আমার পরিচয়। তারপরে হচ্ছে আমি আমার প্রেজেন্টেশনে যাব, প্রেজেন্টেশনের আউটলাইন দেখাবো আপনার সাথে শেয়ার করে, তারপরে হচ্ছে আমি মূল আমার প্রেজেন্টেশন স্লাইডে যাব। থ্যাংক ইউ। সাদমান ভাই আপনি শুরু করে, তারপরে আমি আপনার আছে, আপনার কিন্তু অ্যাক্সেস আছে, সো আপনি শুরু করে দিতে পারেন, স্লাইডটা শেয়ার করেন। যখন ভিডিও করবে তখন জাস্ট লেট মি নো যে আপনি তখন আমি একটু কন্ট্রোল নিয়ে আমি ভিডিওটা চালিয়ে দিব। পারফেক্ট, দেখা যাচ্ছে ভাই। ফুল স্ক্রিন আসছে? জি ভাই এসেছে, সবকিছু দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। সিএসআর উইন্ডোজ বাংলাদেশ চমৎকার একটা আয়োজন করেছে।
যেটা আসলে সারা বিশ্বব্যাপী এখন হচ্ছে একটা চিন্তার বিষয়, ক্লাইমেট চেঞ্জ এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকে সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এটি ছোট একটা অংশ, জাস্ট বিল্ডিং সাস্টেনেবল ক্লাইমেট ইনিশিয়েটিভ গুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আপনি যদি একটু প্রেজেন্টেশনটা অন করে দিতেন যে, হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে আমি একটা স্লাইড দিয়ে শুরু করেছি, যেটা হচ্ছে লেখা আপনারা দেখতে পাচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড বসবাস আমাদের সর্বনাশ। এই ছবিটা আসলে আমরা দেখেছিলাম 2019 সালে 25শে সেপ্টেম্বর। আমরা জাতীয় সংসদের সামনে প্রায় 30 থেকে 40টা স্কুল, হাজার হাজার শিশু ওদের বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ক্লাইমেট জাস্টিসের জন্য সারা বিশ্বে ওরা আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনটা আসলে শুরু হয়েছিল সুইডেন থেকে। সুইডেনের একজন শিশুর নাম হচ্ছে গ্রেটা থানবার্গ। ও আসলে শুরু করেছিল যে আমরা উন্নত বিশ্বর জন্য, যে তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলা ক্লাইমেট চেঞ্জের জন্য কতটুকু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং আমাদের লাইভলিহুড, আমাদের শিশু, আমাদের উইমেন গ্রুপ, আমাদের জিডিপি, যত ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, এর মূল কারণ হচ্ছে একটা বড় একটা অংশ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জটাই আসলে আমরা পরিচিত পেয়েছি সারা বিশ্বে। ইদানিং জোরালো ভাবে আলোচনা হচ্ছে জাতিসংঘে এবং সারা বিশ্বে, যে একটি মেয়ে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে শিশুরাই পারে একটা বিষয়কে সবার সামনে নিয়ে আসতে, এবং ওই বিষয়টা আরো জোরালো হবে যখন হচ্ছে সবাই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এটা অংশগ্রহণ করব। সেই ধারাবাহিকতায় গ্রিন সেভার্স করে, সেভ দ্য চিলড্রেন করে বাংলাদেশের অনেকগুলো অর্গানাইজেশন এটাতে অংশগ্রহণ করেছিল। তারপর বিবিসি, আল জাজিরা, বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াও আসছিল, কভারেজ করেছে। আসলে আমরা যে আসলে কতটুকু ভালনারেবল শিকার বাংলাদেশ, আমরা ওইটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু প্রেজেন্টেশনের আউটলাইন গুলো যদি দেখি, আমরা প্রথমে আলোচনা করব টেকসই উন্নয়ন। এবং টেকসই উন্নয়নের যে গোলগুলো আছে, আমরা যা সাধারণত জানি টেকসই উন্নয়নের প্রায় 17টা গোল আছে। প্রথমটাই হচ্ছে পভার্টি রিডাকশন, এরকম এডুকেশন নিয়ে গোল আছে, তারপরে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে গোল আছে, তারপর সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস নিয়ে আছে। সব ধরনের গোলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে জাতিসংঘ থেকে এটাতে অ্যাড করেছে। আপনারা জানেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা 2030 সালের মধ্যে আমরা 17টা গোল আছে, 17টা গোলকে আমরা অ্যাচিভ করব। তার মধ্যে 13 নম্বর গোল হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, এটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা পরে আলোচনা করব ক্লাইমেট চেঞ্জ কি, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন মানে জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং জলবায়ু পরিবর্তন প্রশমন, এটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমাদের এগ্রিকালচার, ওয়াটার, আমাদের হেলথ, এডুকেশন, এগুলার উপরে কি ধরনের প্রভাব পড়ছে এবং এগুলা থেকে আমরা কি কি ধরনের অভিযোজন নেব সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং কি কি ধরনের মিটিগেশন টেকনোলজি আছে, মিটিগেশন অপশন আছে, ইনিশিয়েটিভ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা দেখব সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি। আপনারা সবাই জানেন, জাস্ট হচ্ছে একটু আলোচনা করা। আমরা একটু আগে আমি ধরে নিব আপনারা সবাই জানেন, জাস্ট আমরা আজকে আসছি একটু আলোচনা করা, একটু জ্বালাই করে নিব। আমরা প্রেজেন্টেশনে আমরা যাওয়ার আগে আমি বলে রাখি, আসলে এখানে যে পার্টিসিপেন্ট যারা আসছেন, আমি আসলে যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন ছিল, মানে এই পার্টিসিপেন্ট ভিউয়ার কারা আসলে এখান থেকে কারা কারা অ্যাটেন্ড করেছে ওইটা সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা হয়েছে। সেই জন্য আসলে আমি খুব
জেনারেলাইজ একটা প্রেজেন্টেশন, খুব একটা সাধারণ একটা প্রেজেন্টেশন রেডি করেছি। খুব একটা একাডেমিক না, সায়েন্স না, হ্যাঁ, বিভিন্ন পলিসি নিয়ে আসেনি, খুব একটা জার্গন ইউজ করিনি। আমি চেষ্টা করব খুব শর্ট এবং হচ্ছে খুব সহজ সরল ভাষায় ক্লাইমেট চেঞ্জটা কি, জলবায়ু পরিবর্তন অভিযোজনটা কি, এবং জলবায়ু পরিবর্তন প্রশমন কি, এবং এগুলা কি কি ইনিশিয়েটিভ আছে, সাস্টেনেবল এবং লো কস্ট ইনিশিয়েটিভ আছে, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। এবং এখান থেকে আমরা কিভাবে লাইভলিহুড অপরচুনিটি, কিভাবে মার্কেট লিঙ্কেজ করা যায়, এবং যদি কোনো পলিসি থাকে আমরা যদি সময় পাই তাহলে আমরা পরবর্তীতে এগুলা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যদি আসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে আসলে মূলত টেকসই উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি, টেকসই উন্নয়ন হচ্ছে আমাদের যে পৃথিবীতে যে সম্পদ আছে এই সম্পদটাকে আমরা একাই, এখন যে আমরা একাই শেষ করে দিব না, আমরা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য এবং পরবর্তী আমাদের জেনারেশন আসছে ওই জেনারেশনের জন্য রেখে দিব। আমরা যদি উদাহরণ দিয়ে বুঝাই, আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, এই ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদ আমরা কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট কিংবা উন্নয়নের নামে আমরা কিন্তু শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে ফরেস্ট হোক, ফিশারিজ হোক, সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার কিংবা সয়েল বলেন, সবকিছুই কিন্তু আমরা ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজ করে আমরা এগুলাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছুই রাখছি না। সেই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ন্যাচারাল রিসোর্সটাকে এমন ভাবে ব্যবহার করব যেন পরবর্তী প্রজন্মও সেটা সুফল পায়। এরপরে আমরা আলোচনা করব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে 17টা তো আলোচনা করা সম্ভব না। আমরা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন হচ্ছে সাস্টেনেবল গোলের 13 নাম্বার গোল। তো আমরা মোজাম্মেল ভাই, আপনাকে একটু এই জায়গাটায় আপনার সাথে কথার সাথে যুক্ত করতে চাই আলোচনার সুবিধার্থে, যেটি হলো যে আপনার আউটলাইনটা দেখে আমার মনে হয় ইতিমধ্যেই সবাই বুঝতে পেরেছেন যে আসলে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে মূলত আজকে আমাদের আড্ডা জমছে। তো এই জায়গাটায় আমাদের যারা আমরা এখানে সোশ্যাল ওয়ার্কার যারা আছি, যারা ক্লাইমেট ইস্যুস গুলো নিয়ে কাজ করছি, সচরাচর আমাদের যারা আমরা সোশ্যাল ইনিশিয়েটিভ গুলোকে রান করি প্রত্যেকেরই কাজের মধ্যে একটা বড় কাজ থাকে যে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা। এবং আমরা কিন্তু ছোট ছোট কমিউনিটি গুলো নিয়ে কাজ করি। এখানে আমরা যারা আছি আমরা হয়তোবা বড় বড় ব্যক্তিতে কাজ করি না, আমরা হয়তোবা কোনো একটা অঞ্চলের কোনো একটা বিশেষ এলাকার কোনো একটা থানা, পৌরসভার বা উপজেলার গণ্ডির মধ্যে আমরা কাজ করি। সেক্ষেত্রে যেটি আপনার কাছে একটু আপনার এই আলোচনার মধ্যেই জানার সুযোগ দিব আমরা, সেটি হলো যে আমরা যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি তারা আমাদের কাজগুলোকে কিভাবে সাস্টেনেবল করতে পারি, আমরা আসলে কোত্থেকে জলবায়ু পরিবর্তন প্রশমনে আমাদের করণীয়গুলো এবং আমাদের দায়িত্বগুলো আমরা শুরু করতে পারি, আমরা আগাতে পারি, আমরা কোন ফুটমার্ক থেকে শুরু করতে পারি এবং সেটিকে কিভাবে আমরা ছোট্ট পরিসর থেকে আমরা বড় পরিসরে যাওয়ার একটা করতে পারি, কিভাবে আমরা গোল 13 গোল 17 আমরা কভার করতে পারি। এবং এই কাজগুলো করবার জন্য আসলে আমাদের দক্ষতা উন্নয়নের সুযোগ কোথায় কোথায় আছে এবং কিভাবে আমরা এই কাজগুলো করার জন্য ছোট ছোট ফান্ডিং পেতে পারি। কারণ আপনি নিশ্চয়ই জানেন আমরা যারা কমিউনিটি লেভেলে কাজ করি তাদের আসলে কাজের জন্য ছোট ছোট ফান্ডিং দরকার হয়। তো সেগুলোর ক্ষেত্রে আপনারা যারা বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, বিশেষ করে সেভ দ্য চিলড্রেন বা আরো যারা আপনি অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে এসেছেন, তারা আসলে এই ছোট প্রতিষ্ঠানগুলোর সাথে কিভাবে যৌথভাবে কোলাবোরেশন করে কাজ করেন। যেমন একটু আগে আপনি বলছিলেন যে ক্লাইমেট স্ট্রাইক যেটা হলো সেখানে আপনারা ভিসেভার্স এর সাথে কাজ করেছেন, এরকম আপনারা আরো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন সময় কাজ করেন। তো সেক্ষেত্রে আপনাদের সাথে যদি কোনো একটা ধরা যাক সিরাজগঞ্জের কোনো একটা প্রতিষ্ঠান যেটি সেভ দ্য চিলড্রেন এর সাথে কাজ করতে চায় ক্লাইমেট ইস্যু নিয়ে, তারা কিভাবে কাজ করতে পারে ক্লাইমেট ইস্যু নিয়ে এবং সেক্ষেত্রে ফান্ডিং এর অপরচুনিটি গুলো কি কি আছে, তারা আসলে সেটি যেমন সেটা দেখে হয়তো বা পাশের জেলা এরকম আপনার পাবনার একটা জেলা কোনো একটা প্রতিষ্ঠান চিন্তা করলো আমিও কিভাবে কাজ করতে পারি, তার কেমন হতে পারে, সে আপনাদের সাথে কাজ করার জন্য কিভাবে যোগ্য হতে পারে, সেই বিষয়গুলো আমরা একটু শুনতে চাই আজকে আলোচনায়।
আমার মনে হয় যেহেতু আমরা প্রতিষ্ঠান, যারা ছোট প্রতিষ্ঠানগুলো আছে তারা ইতিমধ্যে ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছি, তারা অনেকে প্রশ্ন করবারও সুযোগ পাবো। কাজে সেখানেও আপনি একটু ধরিয়ে দিতে পারেন যে আমরা আসলে যেটি করছি সেটা কতটা ঠিকভাবে করছি, অথবা সেখানে আমাদের কিছু কি কি পরিশুদ্ধি আসতে পারে। আমরা 1 ঘন্টা সময় জুড়ে কথা শুনতে করছি, আপনি আলোচনার মধ্যে এই বিষয়গুলো গুরুত্ব পাবে। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কিছু পয়েন্ট আমি এটা আলোচনা করব চিন্তা করেছিলাম কোন একটা মাঝখানে, অলরেডি আপনি এটা নিয়ে আসছেন। আমি মনে হয় টপিকের যখন হচ্ছে ওই রিলেভেন্ট কিছু টপিক আসবে তখন মনে হয় আমি আলোচনা করে নিলে ভালো হবে। তার আগে আমি একটু করে বলে দেই, আসলে হচ্ছে সেভ দ্য চিলড্রেন প্রথমে যখন কোনো প্রপোজাল সাবমিট করে তখন হচ্ছে আসলে ওর প্রপোজালে হচ্ছে ফিল্ড এরিয়া লোকেশন সবসময় উল্লেখ করা থাকে। তখন সেভ দ্য চিলড্রেন দুইভাবে কাজ করে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কোন অর্গানাইজেশন, যেমন কোন ক্লাইমেট চেঞ্জে আমি একটা এক্সাম্পল হিসেবে যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, কিংবা ওর রিসোর্স আছে কিনা, কিংবা ওই এলাকায় সে কাজ করে কিনা, সে যদি ক্যাপাসিটি মনে করে সেভ দ্য চিলড্রেন, তাহলে সে প্রথমে হচ্ছে ওই লোকাল অর্গানাইজেশনের সাথে কাজ করে। আরেকটা হচ্ছে আমরা সবসময় হচ্ছে একটা বিজ্ঞপ্তি দেই, ইউআই, বিভিন্ন ধরনের কল ফর প্রপোজাল দেই। এই প্রপোজাল গুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে সেভ দ্য চিলড্রেনের ওয়েব পেজ কিংবা হচ্ছে সার্কুলারেতে, তখন হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন বিডিং করে আবার হচ্ছে আমাদের কাছ থেকে ফান্ডিং নিয়ে যায়। এটা দুইটা অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে জানেন ডোনার কিছু ক্রাইটেরিয়া থাকে। ডোনার সবসময় আমাদের সেভ দ্য চিলড্রেন সবসময় হচ্ছে চিন্তা করে যে এটা আউটকাম নিয়ে চিন্তা করে, আজকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে সবসময়। যেমন আপনারা জানেন সেভ দ্য চিলড্রেন দীর্ঘদিন এডুকেশন প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে কাজ করছে। এখন এডুকেশন প্রোগ্রামে বড় একটা অংশ সেভ দ্য চিলড্রেন মিনিস্ট্রির সাথে এবং হচ্ছে লোকাল যে অর্গানাইজেশন আছে মাস্টার চিলড্রেন কাজ করছে, এবং হচ্ছে ডোনার হিসেবে বিভিন্ন বাইরের যে ডোনার ওনারা ফান্ডিং করছে। ওই সময় ওইগুলা একটু প্রায়োরিটি পায়। আর হচ্ছে ওই এলাকায় ওই অর্গানাইজেশন আসলে কতটুকু সুইটেবল কাজ করার জন্য, ওর ওই জায়গায় অ্যাক্সেসিবিলিটি আছে কিনা, রিসোর্স আছে কিনা, ওর ক্যাপাসিটি আছে কিনা, ও সবসময় সেভ দ্য চিলড্রেন ওগুলা ফলো করে। আরেকটা হচ্ছে পার্সোনাল কালেকশনের মাধ্যমে অনেক সময় হয়, যেমন সেভ দ্য চিলড্রেন আমি যেমন সিরাজগঞ্জে MMS মানব মুক্তি সংস্থা নামে একটি এনজিওর সাথে কাজ করছি। ওরা হচ্ছে ওই এলাকায় ক্লাইমেট চেঞ্জ নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছে, আর আহসান রনি ভাই জানেন। এবং পরবর্তী প্রকল্পও যদি সেভ দ্য চিলড্রেন পায় তখন হচ্ছে কল ফর প্রপোজাল দেয় শেয়ার করে, তখন হচ্ছে বিডিং এর মাধ্যমে হয়। তখন হচ্ছে বিভিন্ন ওই লোকাল এনজিও গুলা যদি মনে করে না আমার ওই জায়গায় কাজ করার ক্যাপাসিটি আছে, রিসোর্স আছে, তখনই হচ্ছে সেভ দ্য চিলড্রেন এখান থেকে বিডিং গুলা যাচাই বাছাই করে দেন হচ্ছে আমরা একসাথে কোলাবোরেশনে কাজ করি। ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো অনেক মুজাম্মেল ভাই, আমার মনে হয় যে এখানটায় একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন হতে পারে। যেমন ধরেন আমি যেহেতু বিষয়টি জানি যে আমরা যাওয়ার সুযোগ হয়েছে, মানব মুক্তি সংস্থা MMS যেটি সিরাজগঞ্জে কাজ করছে, সেখানে আমি গিয়েছি, তাদের কাজগুলো আপনাদের কনসালটেশনে ভিজিট করেছি সেখানে। তো আমার ধারণা মতে তারা একটা বড় প্রতিষ্ঠান, মূলত লোকালি তারা মোটামুটি ইনফ্লুয়েন্সিয়াল একটা প্রতিষ্ঠান। তারা আপনাদের সাথে কাজ করার বা আপনাদের পার্টনারশিপে কাজ করার মতো যোগ্যতা বা সামর্থ্য আছে। কিন্তু ধরেন একটা ইউথ অর্গানাইজেশন যারা সিরাজগঞ্জে কাজ করছে, হয়তো বা একটা ইউনিয়নে কাজ করছে, তারাও একই ধরনের কাজ করছে। তারা কিভাবে আপনাদের সাথে বা মানব মুক্তি সংস্থার সাথে যৌথভাবে তাদের সহযোগিতায় আপনাদের সাথে কাজ করার সুযোগ পেতে পারে? ধরা যাক ব্রাইটার সোসাইটি নামে একটা প্রতিষ্ঠান যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে, যারা সিরাজগঞ্জে কাজ করছে, তারা হয়তো বা তরুণদের নিয়ে একটা সংগঠন 2 বছর 3 বছর ধরে কাজ করছে। ক্লাইমেটের বিভিন্ন ইস্যুতে তারা সবার আগে স্টেপ আপ করে। তারা তাদের অ্যাক্টিভিটি গুলো প্রশংসনীয়, উদ্যোগগুলো খুব ক্রিয়েটিভ। তারাও কিন্তু কাজ করার সামর্থ্য রাখে, কিন্তু তাদের কলেবর বা ইনফ্রাস্ট্রাকচার মানে সাংগঠনিক স্ট্রাকচার হয়তো অতটা শক্ত না, ভিত্তিটা মজবুত না। তাদের হয়তো বা রেজিস্ট্রেশন নাই, এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন নাই, আপনাদের অংশীজন হবার মতো কাগজপত্র ডকুমেন্ট তাদের নাই, কিন্তু তারা ভালো কাজ করছে। সেক্ষেত্রে তারা কিভাবে আপনাদের সাথে ওই একই প্রজেক্টে, ধরেন ওই অভিযোজন যে এই প্রজেক্ট এখন যে প্রজেক্টটা জলবায়ু শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন যে প্রকল্প যেটি আপনাদের চলছে ইতিমধ্যে সিরাজগঞ্জে, সেই প্রজেক্টে তারাও কিভাবে অংশীজন হয়ে কাজ করার সুযোগ পেতে পারে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন রনি ভাই। আসলে হচ্ছে দুইভাবে কাজ করার সুযোগ আছে আমাদের সাথে ওই ফর্মে। একটা হচ্ছে একটা ভলান্টারি ফর্ম,
ভলান্টারি ফর্মে আমাদের সাথে কাজ করতে পারে। কোনো একটা লোকাল এনজিও যদি ভলান্টারি ফর্মে আমাদের সাথে, সেভ দ্য চিলড্রেন সবসময় স্বাগত জানায় ভলান্টারি কাজের জন্য। আমরা করেও থাকি, আপনি জানেন আমরা করেও থাকি বিভিন্ন ডিস্ট্রিক্টে, সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ভলান্টিয়ার ফর্ম আছে, ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে। ওই অর্গানাইজেশনের সাথে আমরা ইনিশিয়াল ভাবে কাজ করি। আবার হচ্ছে ওই ভলান্টারি অর্গানাইজেশন যদি, যে ছোট ছোট অর্গানাইজেশন যদি মনে করেন না আমরা লোকাল অর্গানাইজেশনের সাথে কাজ করবো, তখন সরাসরি আমাদের সাথে কাজ না করে ওই লোকাল অর্গানাইজেশনের সাথে একসাথে কম্বাইনলি, যেমন হচ্ছে কোনো যদি একটা ক্লাইমেট জাস্টিস নিয়ে কাজ করতে যায়, যারা শিশু এবং ইয়ুথ নিয়ে কাজ করে, তখন হচ্ছে ওরা সরাসরি লোকাল এনজিওর সাথে মিলে আমাদের সেভ দ্য চিলড্রেনের সাথে জয়েন্টলি আমরা কাজ করতে পারি। আর হচ্ছে সেভ দ্য চিলড্রেন সরাসরি প্রকল্প রেজিস্ট্রেশন ছাড়া দিতে পারবে না, সবার আগে রেজিস্ট্রেশনটা করতে হবে। যদি ফান্ডিং এবং টিন নাম্বার, যদি ফান্ডিং চায় সরাসরি সেভ দ্য চিলড্রেনের কাছে, যদি সরাসরি ফান্ডিং চায় তো অবশ্যই রেজিস্ট্রেশন, এনজিও বড় রেজিস্ট্রেশন এবং টিন নাম্বার চাবে। এবং যদি এখন থেকে যে লোকাল এনজিও গুলা কিংবা ওই সংস্থাগুলা যদি এখন থেকে কিছু কিছু ভলান্টারি কাজ যদি শুরু করে, তাহলে হচ্ছে ওদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমরা চেক করে দেখি সে ওই কাজের যোগ্য কিনা, দেন আমরা হচ্ছে সর্ট আউট করি আসলে কারা সুইটেবল। যদি ওই এক্সপিরিয়েন্সও না থাকে ছোট অর্গানাইজেশনের গুলা, তাহলে ওরা হচ্ছে যে লোকাল এনজিও গুলো আছে, লোকাল এনজিওর সাথে জয়েন্টলি কাজ করতে পারে। দেন তারা যদি কিছু এক্সপিরিয়েন্স নেয়, তখন এক্সপিরিয়েন্স হয়ে গেলে দেন সরাসরি সে যদি মনে করে না আমি এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে সরাসরি কাজ করার জন্য প্রস্তুত, তখন সে আসলে আমাদের সাথে কাজ করতে পারবে, আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ। আমি আরেকটা সম্পর্ক প্রশ্ন এখানে করতে চাই আসলে, সেটি হলো যে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আমাদের সবার প্রশ্ন, সবার হয়ে আমি করছি। যেটি হলো যে ধরা যাক আপনাদের এই মুহূর্তে আপনি যে প্রজেক্টটি লিড দিচ্ছেন, শিশুকেন্দ্রিক জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন প্রকল্প, এই প্রকল্পটি এখন কয়টি জেলায় চলছে? আমার জানার মতে এখন সিরাজগঞ্জে চলছে, খুলনায় চলছে, তারপর খুলনা এবং ঢাকায় তিনটা ডিস্ট্রিক্টে চলছে, তিনটা ডিস্ট্রিক্টে চলছে। এর ফলে যদি কোনো সংগঠন বা কোনো এরকম স্থানীয় প্রতিষ্ঠান যারা হয়তো আমরা ফান্ডিং চাই না, আমরা সেভ দ্য চিলড্রেনের সাথে একটু কাজ করতে পারলেই আমরা এটাকে আমাদের অনেক বড় সার্থকতা ভাবি। আমাদের শেখার জন্য হোক, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হোক, বড় প্রতিষ্ঠানে কাজ করতে পারার একটা আনন্দের জন্য হোক, একটা বড় কাজের সাথে থাকবার আনন্দের জন্য হোক, আমরা আসলে এই মুহূর্তে কাজ করতে পেরে একটা সুনাম অর্জন করাটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি আমরা যারা ছোট প্রতিষ্ঠান। সেই বিবেচনায় যদি ধরা যাক যে খুলনায় আপনাদের যে কাজটা চলছে হয়তো বা উদ্দীপন করছে, এরকম বড় প্রতিষ্ঠানটা করছে, প্রদীপন করছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি ধরেন খুলনার কোনো প্রতিষ্ঠান প্রদীপনের সাথে বা প্রদীপনের হয়ে আপনাদের এই প্রজেক্টের সাথে কাজ করতে চায়, তাহলে এটি আসলে কিভাবে করতে পারে তারা? এটা কি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করবে? যেমন আপনাদের এক একটা প্রজেক্ট এক একটা এলাকায় হয়, যেমন ধরুন এই প্রজেক্টে 3টা এলাকায় হয়, সেক্ষেত্রে যেমন এখানে কেউ আছেন হয়তোবা শেরপুর থেকে জয়েন করেছেন, তিনি হয়তোবা আপনাদের ওয়েবসাইটে যে দেখতে পারেন আপনাদের কি কি প্রজেক্ট আছে, সেখানে তার শেরপুরে কোন প্রজেক্টটি চলছে, সেই প্রজেক্টে কি কার সাথে কাজ হচ্ছে, সেক্ষেত্রে কি তারা সরাসরি আপনাদের ওয়েবসাইট থেকে আপনাদের ইমেল করতে পারে এরকম যে তাদের পরিচয় দিয়ে তাদের কাজের কলেবর গুলো ব্যাখ্যা করে যে তারা কোনোভাবে ভলান্টিয়ার হিসেবে আপনাদের সাথে লোগো শেয়ার করে কাজ করতে পারে কিনা? এটা আসলে কিভাবে করতে পারে তারা? রনি ভাই আসলে চমৎকার প্রশ্ন করেছেন। এটা হচ্ছে কাজের নেচারের উপরে ডিপেন্ড করে। আসলে আমরা যখন কোনো রিসার্চ কাজ করি তখন এটা একরকম, যেমন রিসার্চের কাজ আমরা হচ্ছে সবসময় ইন্টারনাল এবং এক্সটার্নাল, হ্যাঁ, দুইভাবে করে থাকি। আমরা নিজস্ব রিসোর্স দিয়ে করি, আবার হচ্ছে এক্সটার্নাল কোনো রিসোর্স দিয়ে করি। রিসার্চের কাজের জন্য আমরা কিছু অনেক সময় দরকার হয়, তখন হচ্ছে আমাদের সাথে কোনো ধরনের হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট লাগে না। তখন আমরা যদি মনে করি না ওর সাথে আমরা হচ্ছে কাজ করতে পারবো, সে হচ্ছে আমাদের ডেটা কালেকশন করার জন্য সুইটেবল এবং সেই কাজটা পারবে এবং সে ওই জায়গায় তখন সে সরাসরি আমাদের সাথে কাজ করতে পারবে। আরেকটা হচ্ছে যদি কোনো হচ্ছে অ্যাডভোকেসি টাইপের কোনো কাজ হয়ে থাকে, অ্যাডভোকেসি কাজ হয়ে থাকে, তাহলে সরাসরি আমাদের সাথেও কাজ করতে পারবে, পার্টনারদের সাথেও কাজ করতে পারবে। আর কিছু কাজ আছে যেটা হচ্ছে প্রজেক্ট প্রপোজাল যখন আমরা করি, লিখি কিংবা ফাইনাল হয়ে যায়, তখন হচ্ছে যে অ্যাকশন ওরিয়েন্টেড যে কাজগুলা হচ্ছে, যেটা হচ্ছে আপনার লোকাল অর্গানাইজেশনের জন্যই স্পেসিফিক থাকে, তখন যদি লোকাল অর্গানাইজেশন মনে করে না আমি খুলনা কিংবা সিরাজগঞ্জ কিংবা ঢাকা
একটা ছোট একটা অর্গানাইজেশনকে কম্বাইনলি নিয়ে করতে চাই, তখন আমাদের দিক থেকে কোনো বাধা নাই। সেটা আমাদের জন্য আরো একটু ভালো, যেমন আমরা এটাকে আরো স্প্রেড আউট করতে পারলাম, আরো অনেক অর্গানাইজেশন আমাদের সাথে জড়িত হলো। যেমন গ্রিন সেভার্স এর সাথে আমরা অনেক কাজ করেছি, আরো কাজ করবো সামনে, কারণ গ্রিন সেভার্স এর সাথে আমরা দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা। এরকম আপনারাও কিন্তু ছোট ছোট কিছু কাজ লোকাল এনজিওর সাথে আপনারা করতে পারেন। যদি আপনারা স্পেসিফিক কোনো সেক্টর কিংবা কোনো কম্পোনেন্ট নিয়ে কাজ করেন, তখন হচ্ছে ওই সেক্টরের সাথে যোগাযোগ করতে হবে। যেমন আমি হিউম্যানিটেরিয়ান ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং ডিজাস্টার নিয়ে কাজ করি, আমাকে ওই সেক্টরটাই আমি লোক করি। তো আপনি যদি আবার হেলথ এডুকেশন নিয়ে কাজ করতে চান, তখন আবার আপনাকে ওই সেক্টরে যারা আছেন ওদের সাথে কাজ করতে হবে কিংবা ওদের সাথে কথা বলতে হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি জাস্ট একটু ছোট ইনসাইট দিয়ে রাখি যে আমার একটা, যেহেতু গ্রিন সেভার্স এর বিষয়টি এসে, একটা ছোট অভিজ্ঞতা সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ শুরু করবার সময় একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেগুলো 2012 সালে আমরা প্রথম গ্রিন সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করার সুযোগ পাই। এবং তখন আসলে আমাদের কোনো রেজিস্ট্রেশনই আসলে আমরা পাইনি, তখন কোনো ধরনের ডকুমেন্ট, প্রপার ডকুমেন্টও ছিল না। আমরা কিছু ভলান্টিয়ার আমরা গ্রিন সেভার্স এর আমরা কাজ করতাম বিভিন্ন কমিউনিটি প্রবলেম, ক্লাইমেট চেঞ্জ ইস্যুগুলো নিয়ে। আমাদের একটা প্রজেক্ট ছিল অক্সিজেন ব্যাংক। যেহেতু উদ্যোগটি ওই সময়ের জন্য কিছুটা প্রশংসনীয় এবং কিছুটা ইফেক্টিভ বলে বিবেচনা করা হয়েছিল, ইভেন সেভ দ্য চিলড্রেনও বিবেচনা করেছিল, তারা কিন্তু সরাসরি আমাদেরকে ফান্ড দেয়নি। তারা যেটি করেছে প্রথমে, সেটি হলো যে তারা আমাদের এই অ্যাক্সিডেন্ট ব্যাংক উদ্যোগটাকে তাদের যে বিভিন্ন তাদের যারা মানে এনলিস্টেড এনজিও যারা যারা ওই প্রজেক্টটা লিড করছেন, যেমন ঢাকাতে ছিল সিবিডি, সিরাজগঞ্জে ছিল এরকম উদ্দীপন, এরকম খুলনায় ছিল প্রদীপন, কুড়িগ্রামে ছিল এরকম একটা প্রতিষ্ঠান, এরকম বিভিন্ন জেলাগুলোতে তারা আমাদেরকে ট্যাগ করে দিয়েছে। এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু, যেমন সিপিডি আমাদের অক্সিজেন ব্যাংক তাদের 10টা স্থাপন করার সুযোগ দিয়েছিল, তারা সেটার জন্য আমাদেরকে ফান্ডও দিয়েছিল। সিপিডি কিন্তু আমাদেরকে এই কাজগুলো করার জন্য যে একটা খরচ, যাতায়াত ভাড়া, এরকম কি বলে অন্যান্য যে লজিস্টিকের খরচ, মানে একটা প্রোগ্রাম চালাতে যে খরচগুলো হয় সেটাও কিন্তু বিয়ার করেছে আসলে। তার মানে সরাসরি সেভ দ্য চিলড্রেনের ফান্ড না নিয়েও আপনি কিন্তু সেভ দ্য চিলড্রেনের সহযোগী সংগঠনগুলোর সাথে প্রাথমিক অবস্থায় আপনি কিন্তু এভাবে জয়েন্টলি ট্যাগ হয়ে কাজ করতে পারেন। এবং সেটি আমরা 2012 থেকে শুরু করে 13, 14, 15, 16 পর্যন্ত কিন্তু আমরা এইভাবেই আস্তে আস্তে কাজ করে করে একটা সময় সেভ দ্য চিলড্রেনের সাথে সরাসরি কাজ করবার একটা সামর্থ্যের জায়গায় আমরা পৌঁছিয়েছি। এর মধ্যে আমরা কাজ শিখেছি, কিভাবে একটা বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হয়, কিভাবে সাংগঠনিক দক্ষতা বাড়ানো যায়। এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা এই 3-4 বছর এই সহযোগী সংস্থাগুলোর সাথে কাজ করার মাধ্যমে আমরা কিন্তু শিখেছি। সো এই পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করে আপনারাও কাজ শুরু করতে পারেন এবং আপনারাও কিন্তু সেভ দ্য চিলড্রেনের মতো একটা বড় প্ল্যাটফর্মের সাথে লোগো শেয়ার করতে পারেন। এটি অনেক বড় সম্মানের, অনেক বড় প্রাপ্তির আসলে। এবং সেখানে কিন্তু যদি আপনার সেই উদ্যোগটি প্রশংসনীয় হয়, সেই উদ্যোগে যদি ফান্ড দরকার হয়, সেটি কিন্তু সেভ দ্য চিলড্রেন চাইলে তার স্থানীয় যে সহযোগী সংস্থাগুলো আছে, যাদেরকে তারা সরাসরি ফান্ড দেয়, তাদের মাধ্যমে কিন্তু তারা ফান্ড অ্যারেঞ্জ করে আপনাদেরকে সাপোর্ট তারা করতে পারেন। আমি ঠিক বললাম কিনা মোজাম্মেল ভাই? জি জি রনি ভাই, আপনি চমৎকার করে আর সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। পার্টিসিপেন্টের ভিতরে এরকম কিছু প্রশ্ন আছে, যদি থাকে আমি এখনই তাহলে রেসপন্স করে দিচ্ছি, আর যদি না থাকে আমি মনে হচ্ছে আমার প্রেজেন্টেশনে যাই। ভাই আমরা একদম শেষে বোধহয় প্রশ্নগুলো নিলে ভালো হয়। তো অনেকেরই প্রশ্ন আছে বিভিন্ন টপিক নিয়ে, আমরা একদম ওই শেষে রিলেভেন্ট যে প্রশ্নগুলো এগুলো যদি এখনই নিয়ে নিই, তাহলে হচ্ছে ওই টপিকটা শেষ হয়ে গেল। যদি ওই টাইপের কোনো প্রশ্ন, আচ্ছা ওই যদি হচ্ছে আচ্ছা সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করতে হবে এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, একটু রেইজ হ্যান্ড অপশনটা আপনারা ক্লিক করতে পারবেন, রেইজ হ্যান্ডটা দিতে পারবেন। সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করার প্রসঙ্গে যদি অনেকজনই হাত তুলছেন, আমি একজন একজন করে একটু ডাকছি। তাহলে প্রথমেই আহ্বান জানাচ্ছি আহাদ শিমুল ভাইয়া, আপনি কোন জায়গা থেকে বলছেন, কোন প্রতিষ্ঠানের সাথে বলছেন এবং আপনার প্রশ্নটা কি, এটা যদি একটু বলতেন। শিমুল ভাই। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার আমার নাম হচ্ছে, পুরো নামটা হচ্ছে আহাদুল ইসলাম শিমুল। আমার জেলা পিরোজপুর। আমাদের একটি সংস্থা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা, সেটা হচ্ছে দীপায়ন গ্রামীণ উন্নয়ন কেন্দ্র, এবং এটার মাধ্যমে আমরা ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় নামের একটি বিদ্যালয় পরিচালনা করে আসছি 18 সাল থেকে। তো আমার কথা হচ্ছে সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে সাথে সংযোগ হয়ে আমরা আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে পারি কিনা, বা আমরা কোনো আর কি
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আর কি বিদ্যালয়টা পরিচালিত করছি। এবং এখানে আমরা 8-10 জন আছি আর কি, যারা ভাই নিজেদের। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আসলে এটি শিক্ষা কার্যক্রম সেভ দ্য চিলড্রেন শিশুদেরকে নিয়ে এরকম বেশ কয়েকটি প্রজেক্ট বা প্রকল্প তারা রান করে, তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, এরকম জলবায়ু পরিবর্তন। যদি জলবায়ু পরিবর্তন বিষয়ক, যেহেতু আজকের এই সেশনে যিনি লিড করছেন, তিনি যেহেতু জলবায়ু ক্লাইমেট এক্সপার্ট এবং তার প্রজেক্টটিও যেহেতু জলবায়ু পরিবর্তন কেন্দ্রিক, আপনি জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কাজে সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করার সুযোগ আছে কিনা সেটি নিয়ে যদি প্রশ্ন থাকে সেটি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, জি। আসলে এভাবে আপনি যেটা বলছেন সেটাই আর কি, সেভ দ্য চিলড্রেনের সাথে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি। আমার আমার গত সিডরে আমার এলাকায় 75 জন মানুষ মারা গিয়েছিল আচ্ছা 2007 সালের 15ই নভেম্বর আর কি। তো আমরা খুবই দুর্যোগ প্রবণ এলাকায় থাকি। তো এখানে বলবো আমফান, ভালো আইলা একটা সব প্রশ্ন। জায়গা থেকে আমাদের আর কি। আহাদ ভাই আই এম সরি একটু কাট অফ করছি। আপনার প্রশ্নটা এরকমই তো, যে কোনো বন্যা বা কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে সেভ দ্য চিলড্রেন কোনো সাপোর্ট দিবে নাকি আপনাদেরকে, যদি কোনো এরকম হ্যাঁ হ্যাঁ ইনিশিয়েটিভ নেন, রাইট? হ্যাঁ, সো আসান ভাই এই প্রশ্নের উত্তর কি জি আছে? কোনো আমার মনে হয় এটি প্রাকৃতিক, দিচ্ছি। এবার হ্যাঁ জি আসান ভাই। জি সেভ দ্য চিলড্রেন হচ্ছে ইমার্জেন্সি কিছু প্রজেক্ট সবসময় রান করে। ইমার্জেন্সি প্রজেক্ট যেমন আমফান হলো, তারপরে আইলা হলো, সরাসরি সেভ দ্য চিলড্রেন হচ্ছে লোকাল এনজিওর সাথেও করে, পাশাপাশি সরাসরিও হচ্ছে ওই যে অপারেশন করে। তো আপনার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন আছে কিনা, সেটা হচ্ছে সব সেভ দ্য চিলড্রেন সবসময় চেক করবে। যদি না থাকে তাহলে সরাসরি আপনার হচ্ছে লোকাল যে এনজিও আছে ওই এনজিওর সাথে ট্যাগ হয়ে আপনি যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্ট যদি ওই সিরাজগঞ্জ আপনার এলাকায় যদি কাজ করে থাকে, আপনি ওদের সাথে আপনি কোলাবোরেশন করে কাজ করতে পারবেন। এটা একটা অপশন হতে পারে। আর হচ্ছে প্রিভিয়াস যদি এক্সপিরিয়েন্স আছে, আপনি যেহেতু 2018 সালে শুরু করেছেন, জি তো আশা করি আজও কালো কিংবা 1-2 বছর পরে হোক, আপনার এক্সপিরিয়েন্স হয়তো বা যখন আরো বেশি এক্সপিরিয়েন্স হবে, অবশ্যই সেভ দ্য চিলড্রেন আপনার সাথে কাজ করতে আগ্রহী। এবং সেভ দ্য চিলড্রেন সবসময় এমন না যে সবসময় বড় বড় লোকাল অর্গানাইজেশনের সাথেও কাজ করে, যারা ভলান্টিয়ার অর্গানাইজেশন ভলান্টিয়ারি কাজ করে তাদের সাথেও কিন্তু কাজ করে। জি, ধন্যবাদ। ধন্যবাদ এবারে ধন্যবাদ। আপনাদের জি সাথে যোগাযোগের মাধ্যমটা কি হতে পারে, সহজ মাধ্যম কি হতে পারে? যেমন ধরেন আপনার প্রজেক্টের সাথেই কাজ করতে চায় কেউ, সেক্ষেত্রে আমার কিভাবে তারা প্রজেক্টে সরাসরি যোগাযোগ করতে পারে? আসলে আমাদের তো ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের সেভ দ্য চিলড্রেনের হিউম্যানিটেরিয়ান ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে চাইল্ড প্রোটেকশন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট আছে, প্রকিউরমেন্ট আছে। তো আমরা যখন হচ্ছে কখনো যখন সার্কুলার দেই, এই সার্কুলারটা যদি আমার হিউম্যানিটেরিয়ান ডিপার্টমেন্টের হয়ে থাকে, তখন হচ্ছে কাজের নেচারের উপরে ডিপেন্ড করবে। সে যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চায়, তাহলে শুধু ক্লাইমেট চেঞ্জ যে ম্যানেজার আছেন, প্রজেক্ট প্রকল্পের ম্যানেজার আছেন, ওনাকে মেল করলে হবে। আর যদি না উনি ওভারঅল হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস বা হিউম্যানিটেরিয়ান ডিপার্টমেন্টের সাথে কাজ করতে চায়, তাহলে হিউম্যানিটেরিয়ান ডিরেক্টর যিনি আছেন এবং ওইখানকার ওনার আন্ডারে ডেপুটি ডিরেক্টর আছেন, তারপরে সিনিয়র ম্যানেজার আছেন, ওদের কাছে মেল করলে হবে। মানে যে যে প্রজেক্টে কাজ করতে চায়, যে যে ইনিশিয়েটিভের উপর কাজ করতে চায়, সে ওই ওই ডিপার্টমেন্টের বরাবর ডিপার্টমেন্টে মেল। মেল করতে হবে। মেল অ্যাড্রেস গুলো কোথায় পাওয়া যেতে পারে? মেল অ্যাড্রেস সেভ দ্য চিলড্রেনের হচ্ছে আপনি যদি যান ওয়েব পেজে যান, প্রতিটা ওয়েব পেজে হচ্ছে আমাদের রিসোর্স পারসন করে এবং হচ্ছে ডিপার্টমেন্টের যারা হচ্ছে যে সিনিয়র ম্যানেজমেন্ট সবার কিন্তু ফোন নাম্বার, তারপরে হচ্ছে ইমেল আইডি কিন্তু দেয়া আছে, আপনি কিন্তু পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে হচ্ছে আমাদের সেভ দ্য চিলড্রেনের একটা কমন ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে যদি আপনি ফোন করেন, ফোন করে যাকে চাচ্ছেন কিংবা ওই ডিপার্টমেন্টে যদি কাউকে চান, আমরা সরাসরি কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। অনেক সুন্দর সম্ভাবনার গল্প আসলে, কারণ আপনারা চাইলে কিন্তু, যেটি আপনারা হয়তো ভেবে থাকবেন যে এত বড় প্রতিষ্ঠানের সাথে কিভাবে যোগাযোগ করব, তাদের জন্য খুব সহজ উত্তর সেটি হলো যে আপনারা তাদের ওয়েবসাইটে গেলে আলাদা আলাদা প্রজেক্ট আপনারা পাবেন। আপনি যে প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক সেই প্রজেক্টের পেজটাতে গেলে আপনি কিন্তু সেটার ডিটেইল তথ্য এবং কাজের সুযোগগুলো, যোগাযোগের মাধ্যমগুলো, ফোন নাম্বার, ইমেল, এটা সবই পাচ্ছেন আপনি।
পাশাপাশি আপনি কিন্তু সেভ দ্য চিলড্রেনের যে হটলাইন আছে সেটিতে ফোন করেও আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যে কারোর সাথে আপনি কথা বলার সুযোগ নিতে পারেন। অনেক ধন্যবাদ মোজাম্মেল ভাই, আপনার আমার মনে হয় যে চমৎকার ভাবে আমরা প্রোগ্রামটি এনজয় করছি, আজকের প্রোগ্রামটি। আচ্ছা, আপনি আমরা কি কন্টিনিউ করুন আরেকটা প্লিজ। প্রশ্ন নিতে পারি আমরা নাকি জি জি পরবর্তী? সালমান ভাই, আগে তো প্রশ্ন তারপরে তো আচ্ছা পড়াশোনা আগে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটার কাছে আমি একটু চলে যাচ্ছি। আপনি সোহান গাজী, সোহান গাজী ভাই একটু আনমিউট করে একটু আপনি কোথা থেকে বলছেন, আপনি কোন প্রতিষ্ঠানের সাথে আছেন ওটা বলে যদি আপনার প্রশ্নটা করতেন। সেভ দ্য চিলড্রেনের কাছে কি প্রশ্ন আছে আপনার? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহান গাজী। বর্তমানে কাজ করছি খুলনা লাল সবুজ সোসাইটিতে। এই লাল সবুজ সোসাইটি আপনারা জানেন না জানি না, এটা একটা রেজিস্টার্ড সংগঠন। এটা টোটালি সারা বাংলাদেশ জুড়ে এখন কাজ করতেছে, এখন 13টা 14টা জেলায় কাজ করছে। তো যেহেতু আপনাদের প্রজেক্ট চলতেছে সেভ দ্য চিলড্রেনে, খুলনাতে আমি কিভাবে আমার টিমটাকে কিভাবে যুক্ত করতে পারি? আমি খুলনার দায়িত্বে আছি, খুলনার টিমের দায়িত্বে আছি। আপনাদের সাথে কিভাবে যুক্ত হতে পারি, লোগো শেয়ার করে আপনাদের সাথে কিভাবে কাজ করতে পারি সে ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের হচ্ছে আমাদের আপনি তো জানেন নিশ্চয়ই যে এনজিওর কাজের যে নেচার হচ্ছে, আমরা হচ্ছে ইয়ার টু ইয়ার হচ্ছে কাজগুলো আগে নির্ধারণ করে ফেলি এবং কাজগুলো আগে আমরা লিস্ট ডাউন করে ফেলি যে কোন কোন কাজ কাদের সাথে করব, কিভাবে করব, কোন কাজটা ডোনার সাথে করব, কোন কাজটা পার্টনার অর্গানাইজেশনের সাথে করব, কোন কাজটা হচ্ছে ভলান্টিয়ারি কাজ করব। তো এই মুহূর্তে আমি যদি আমার প্রকল্পের কথা বলি, আমি বলবো এখন হচ্ছে যেহেতু আমার নতুন বছরে আমি অলরেডি 2 মাস চলে গিয়েছে, আপনি সরাসরি যদি আমাদের লোকাল অর্গানাইজেশন প্রদীপনের সাথে কাজ করেন, যদি ভলান্টারি কাজ করতে আগ্রহী থাকেন তাহলে একরকম হয়, যদি হচ্ছে আপনি রিসার্চের কাজ করতে থাকেন তাহলে একরকম নেচার হবে। আর যদি মনে করেন না আমি অ্যাডভোকেসির কাজ করব, আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের জন্য কাজ করব, আপনারা সবসময় মানে সাদরে আমরা আমন্ত্রিত, মানে আমন্ত্রণ জানাবো আর কি আমাদের সাথে কাজ করার জন্য। তো এখন যদি আপনি কাজ করতে যান, আপনি হচ্ছে আমি বলবো আপনি হচ্ছে আমাদের যে লোকাল অর্গানাইজেশন আছে প্রদীপনের সাথে কথা বলেন এবং কোন বিষয়ে আপনি কাজ করতে চান এবং ওই বিষয়টা এই আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার অর্গানাইজেশনের যে এক্সপিরিয়েন্স ওইটা আমাদের প্রকল্পের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে অবশ্যই আপনার সাথে আমরা কাজ করতে আগ্রহী। জি জি বুঝতে পেরেছি। লাল সবুজ সোসাইটি খুলনা মানে শুধু খুলনা না, সারা বাংলাদেশ জুড়ে যে সংগঠনটা, এটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে যে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে কাজ করে, এরকম আরো ভলেন্টিয়ার কাজ করে, অ্যাডভোকেসি করে, তো মোটামুটি সবকিছুই করে। তো আমি বেসিক্যালি জানতে চাচ্ছিলাম যে খুলনা টিমও ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করবে বা করছে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু সুযোগের কথাটা বললেন যে আপনাদের এত বড় সংগঠন, আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত হতে পারাটা একটা ভাগ্যের বিষয় বা অনেক বড় একটা গর্বের বিষয়। তো সেক্ষেত্রে যদি আমরা যুক্ত হতে পারি বা কিভাবে পারি সে ব্যাপারে আপনার কাছে প্রশ্নটা ছিল, কিভাবে যুক্ত হতে পারি তাদের সাথে। হ্যাঁ, আমরা তাদের সাথে লোকাল অর্গানাইজেশন হিসেবে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্টটা মানে আমরা মানে তাদের অফিসটা কোথায় বা সোহান ভাই, এটা খুবই সিম্পল। আমাদের সবারই গুগল আছে, সবারই ফেসবুক আছে, ওদের পেজে অথবা গুগলে খুঁজে বের করে নিতে হবে। এই এই জিনিসটা আই থিংক সবাই করতে পারি আমরা। আরেকটা রেসপন্স হচ্ছে আপনারা প্রতি মাসে ওই ডিসি অফিসে এনজিও কোঅর্ডিনেশন মিটিং হয়। হ্যাঁ, এনজিও কোঅর্ডিনেশন মিটিং এ যদি আপনি থাকেন, হ্যাঁ, ওইখানে সব অর্গানাইজেশনের সাথে আপনার যোগাযোগ হবে, ছোট বড় সব অর্গানাইজেশনের সাথে পরিচিত পারবে। আপনি যদি প্রতি মাসে এনজিও কোঅর্ডিনেশন মিটিং এ যান, আমি আশা করি ওই সময় প্রদীপনের কাউকে পেয়ে যাবেন। সবসময় আমরা ডিসি অফিসের সাথে কাজ করি, তারপরে হচ্ছে ডিআরআর অফিসের সাথে কাজ করি, সমাজসেবা অফিসের সাথে কাজ করি। যে কোনো অফিসে যদি বলেন যে প্রদীপন অফিস কোথায় এবং ওরা কি নিয়ে কাজ করে, কোথায় কাজ করছে, ওগুলো সবসময় আপনি খুব ইজিলি আপনি পেয়ে যাবেন ইনফরমেশন গুলো, আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ মোজাম্মেল ভাই। আই থিঙ্ক আমরা অনেকজন হাত তুলেছে, এগুলা যদি আমরা সবার প্রশ্ন নিয়ে আমরা এখানে 9:30 10টা পর্যন্ত থাকবো, এটা করতে পারছি না। আমরা বোধহয় আর 2টো প্রশ্ন নিতে পারি, তারপরে পরের টপিকে যেতে পারি। হাসান ভাই, মোজাম্মেল ভাই কি বলেন? হ্যালো, আমার ক্ষেত্রে ভাই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে প্রশ্ন নিতে থাকি। কারণ আপনার তো একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের ভিতরে আবার হচ্ছে হ্যাঁ, যেহেতু 8:40 বাজে, এই জন্যই বলছি। আমরা কি আরেকটা প্রশ্ন নিব নাকি আপনি বাকি প্রশ্নগুলো পরে? মানে আমি রেসপন্স করতে প্রস্তুত, কিংবা আমি যতটুকু পারি রেসপন্স করতে প্রস্তুত। আর যদি আনসার না দিতে পারি, আপনি আর ডনি ভাই আছে,
ঠিক আছে, আমরা তাহলে পরের প্রশ্নের কাছে, আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পরের প্রশ্নদাতার কাছে আমি চলে যাচ্ছি তাহলে। রাশেদ শিমুল ভাই, আপনি যদি একটু আনমিউট করে আপনার একটু পরিচয়টা দিতেন, কোথা থেকে কথা বলছেন এবং কি নিয়ে কাজ করছেন, এবং আপনার প্রশ্নটা যদি করতেন সেভ দ্য চিলড্রেনের কাছে। জি, আসসালামু আলাইকুম। আমি রাশিদ ওয়ালাইকুম শিমুল। আসসালাম। আমার অ্যাকচুয়ালি কোশ্চেন হচ্ছে রনি ভাইয়ের কাছেও এবং মোজাম্মেল ভাইয়ের কাছেও, হ্যাঁ, দুজনের কাছে উপস্থাপন করতে। আমি বেসিক্যালি কাজ করছি, রনি ভাই জানেন যে নগর সবুজায়ন নিয়ে, নগর কৃষি নিয়ে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিনমি। যদিও আমি এটা একটা সোশ্যাল বিজনেস, আমার অ্যাকচুয়ালি আপনারা যে এনজিওর যে কাগজপত্রের কথা বলছেন সেটা আমার নাই, এবং আমি সিটি কর্পোরেশনের লাইসেন্স নিয়ে এটা আমি রান করছি। কিন্তু এই সোশ্যাল বিজনেসের পাশাপাশি আমি বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে ইনিশিয়েটিভস গুলো আমি নেওয়ার চেষ্টা করি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু বিজনেস করছি, বিজনেস দেখা যাচ্ছে যে রেভিনিউ সেই রকমের সবসময় আসতো না, বাট এই যে ক্লাইমেট চেঞ্জের যে কাজগুলো, এগুলো দেখা যাচ্ছে একটা ভলান্টারি কাজ হয়। হ্যাঁ, আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছি, আমি বিভিন্ন ধরনের ভলান্টারি কাজ করেছি, ছোটখাটো ভাবে চেষ্টা করেছি। তো আমার কোশ্চেন হচ্ছে রনি ভাইয়ের কাছেও প্লাস হচ্ছে মোজাম্মেল ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমি কিভাবে সেভ দ্য চিলড্রেনের সাথে কোনো ভাবে যুক্ত হতে পারি কিনা, প্লাস সেভ দ্য চিলড্রেনের সাথে যদি কাজ নাও করতে পারি, গ্রিন সেভার্স এর সাথে কোনোভাবে আমি যুক্ত হতে পারি কিনা, এই ধরনের যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুস গুলো আছে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা হচ্ছে আমার এই রকমের যে আমি শুধুমাত্র আমার সিটি কর্পোরেশন লাইসেন্স আছে, এর বাহিরে হ্যাঁ লাইসেন্সের এগেইনস্ট আমার টিন আছে, ভ্যাট আছে, এই কাগজগুলো করেছি, বাট আমার যে আপনার এনজিও গুলো থেকে আমার কোনো ধরনের কাগজপত্র বা ডকুমেন্টস নাই, বাট আমার অনেকগুলো ইনিশিয়েটিভস আছে। রাশেদ ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আমার মনে হয় যে আমি একটু এক লাইনে উত্তর দিই এবং মোজাম্মেল ভাই বিস্তারিত উত্তর দিবেন। যেটি হলো, আপনি প্রথমত হলো আপনি কাজ করতে পারেন, আপনার কোনো ধরনের ডকুমেন্ট না থাকলেও আপনি কাজ করতে পারেন। ইভেন আপনি ট্রেড লাইসেন্স দিয়ে তো ভালোভাবেই কাজ করতে পারেন। অনেক এরকম কাজ আছে যেটি সেভ দ্য চিলড্রেন ভেন্ডরশিপ দেয় বা জয়েন্ট পার্টনারশিপ করে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি বাধ্যবাধকতা নাই। আমরা অনেক সময় আমাদের অনেক কাজ এনজিওর বাইরে এসে আমরা শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে করতে হয়, যে ক্ষেত্রে হয়তো আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি। উদ্যোগের সাথে যুক্ত আছি, কিন্তু বেশ কিছু পার্টে আমি সরাসরি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি। যেমন ধরা যাক, যখন আমাকে সেভ দ্য চিলড্রেনকে 100 অক্সিজেন ব্যাংক সরবরাহ করতে হয়, তখন আমি সেভ দ্য চিলড্রেনের একজন ভেন্ডর বা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি। আবার যখন একটা ক্লাইমেট ইস্যুর সাথে আমরা কাজ করি, তখন হয়তো আমরা এনজিও রেজিস্ট্রেশন নিয়ে আমরা কাজ করি। সো আপনার অবশ্যই কাজ করবার সুযোগ আছে। আপনি যদি কোনো স্কুলে কাজ করতে চান, সেই স্কুলে যদি কোনো গাছ সরবরাহ করতে হয়, সেটি কিন্তু আপনি সেভ দ্য চিলড্রেনের সাথে সরাসরি সেই উদ্যোগে একজন গাছ সরবরাহকারী হিসেবে সেভ দ্য চিলড্রেনের সাথে জয়েন্ট কাজ করতে পারেন, লোগো শেয়ারও করতে পারেন। সেই সুযোগ নিশ্চয়ই আছে। মোজাম্মেল ভাই নিশ্চয়ই আরো বিস্তারিত বলবেন। ধন্যবাদ রনি ভাই, আপনি অলরেডি আনসার দিয়ে দিয়েছেন। আসলে আপনি যেহেতু বলেছেন এটা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আমি আগে বলেছি যদি ভলান্টারি কাজ করতে চান, যদি আমাদের সাথে ম্যাচ করে, যেমন আপনি বলছেন সবুজায়ন নিয়ে কাজ করেন, নগর সবুজায়ন, আমরা সরাসরি কিছু কাজ করি হচ্ছে স্কুলগুলাতে, কমিউনিটিতে, হ্যাঁ, এরকম কিছু কিছু কাজ করি। যদি মনে করি না আপনার হচ্ছে কিছু আইটেম, কিছু প্রোডাক্ট আমরা নিতে পারবো, তখন আমরা হচ্ছে এটা প্রকিউরমেন্ট টিমের মাধ্যমে আমরা এটা নেই। হ্যাঁ, প্রকিউরমেন্ট সরাসরি এটা ক্রয় করে থাকেন, এটা আবার সরাসরি প্রকিউরমেন্ট টিমের সাথে চলে যায়। আপনি মনে করেন না আমি সরাসরি ভলান্টারি কাজ করবো সেভ দ্য চিলড্রেনের সাথে, আপনি সবসময় আমাদের সাথে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না পার্টনার হিসেবে কাজ করব, তাহলে অবশ্যই আপনার পার্টনার মানে হচ্ছে কাগজে কলমে, যে আপনি সরাসরি ইমপ্লিমেন্ট করবেন সেভ দ্য চিলড্রেনের কাজ, সেভ দ্য চিলড্রেন যে অ্যাক্টিভিটি সরাসরি ইমপ্লিমেন্ট করবেন, তাহলে অবশ্যই আপনার হচ্ছে এনজিও বোর্ড রেজিস্ট্রেশন লাগবে, অবশ্যই লাগবে। ওই এনজিও বোর্ড রেজিস্ট্রেশন ছাড়া করতে পারবো না। আমি একটা উদাহরণ দেই, যে গ্রিন সেভার্স হাইড্রোফোনিক্স নিয়ে কাজ করছে, যেমন হাইড্রোফোনিক্স একটা ইনিশিয়েটিভ, অ্যাডাপ্টেশন ইনিশিয়েটিভ। তো এই একটা ইনিশিয়েটিভ যদি আমরা সেভ দ্য চিলড্রেন যদি গ্রিন সেভার্স থেকে নেই, তখন হচ্ছে প্রকিউরমেন্ট টিম সরাসরি গ্রিন সেভার্স থেকে এই প্রোডাক্টটা কিনে নিবে, যে পুরো সেটআপটা কিনে নিয়ে আমরা হচ্ছে স্কুলে কিংবা কমিউনিটিতে আমরা হচ্ছে এটা সেটআপ করে দিয়ে আসবো।
এরকম ভাবে কাজ করা যায় যদি আপনাদের কাজের সাথে আপনাদের কাজে নেচার ম্যাচ করে। এবং এখানে একটা লাইন যোগ করি আমি, সেটা হলো যে এই ক্ষেত্রে যদি গ্রিন সেভার্স মনে করে যেহেতু সেভ দ্য চিলড্রেন একটা সামাজিক কাজ করছে, পরিবেশ উন্নয়নের কাজ করছে, যে প্রোডাক্টটা আমি অন্যের কাছে 100 টাকায় সেল করতাম সেটা আমি সেভ দ্য চিলড্রেনের সাথে আমি 50 টাকায় আমার প্রফিটটা না নিয়ে অথবা সামান্য প্রফিট নিয়ে সেল করতে চাই, তাহলে সেটি কিন্তু একটা কোলাবোরেশনের মাধ্যমে হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রজেক্টের বা এই উদ্যোগের একটা অংশীজনও হতে পারেন বা অংশীদারও কিন্তু হতে পারেন। কি বলেন মোজাম্মেল ভাই? ওকে, তো আপনি যেহেতু নগর সবুজায়ন নিয়ে কাজ করছেন, আমরা হচ্ছে আরবান অ্যাডাপ্টেশন এবং আরবানে বেশ কিছু কাজ করছি, ইসলামিক কাজ করছি। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তীতে কথা বলতে পারি আপনি কোন কোন জায়গাগুলোতে কাজ করতে চান, আমাদের কাজের সাথে আপনার কাজ ম্যাচ করে কিনা। আপনাকে সবসময় স্বাগতম সেভ দ্য চিলড্রেনের পক্ষ। অবশ্যই আমরা একসাথে কাজ করতে পারবো। ওকে, আমরা আরো একটা প্রশ্ন নিতে পারি আমরা? আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরবর্তী প্রশ্নটার কাছে চলে যাচ্ছি। মাসুদ মাসুদ হিমম মাসুদ হিমম, আপনি যদি একটু আনমিউট করে আপনার পরিচয় দিয়ে একটু প্রশ্নটা করতেন আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুদ হিমন বলছিলাম চট্টগ্রাম থেকে। আমি কাজ করছি সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অফ বাংলাদেশ এর পক্ষ থেকে, যেটা 2014 সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে, বিশেষ করে র্যাপিড রেসপন্স যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করে। সম্মানিত অতিথির কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি যে কথা বললেন যে আপনাদের সাথে কাজ করতে হলে রেজিস্টার্ড হওয়া লাগে অথবা রেজিস্ট্রেশন করা লাগে, রেজিস্ট্রেশন করার পরে অথবা এনজিও ভুক্ত হয়ে আপনাদের সাথে কাজ করতে পারবো। তাছাড়া আরেকটা জায়গা আছে যেটা টিনের মাধ্যমে পারবো বললেন। তাহলে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমি এই দুইটা ছাড়া কি কাজ করতে পারবো না সেভ দ্য চিলড্রেনের সাথে? নাম্বার 1। নাম্বার 2, বলেন। সেকেন্ড লাস্ট যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে, আমি একজন সামাজিক কর্মী হিসেবে, একজন ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবক হিসেবে কিভাবে লগো শেয়ার প্রসেসিংটা আমি করতে পারি, অথবা সেভ দ্য চিলড্রেনের সাথে অথবা অন্য কোনো অর্গানাইজেশনের সাথে কিভাবে লগোটা শেয়ার করতে হয় সেটা আমি জানি না। দয়া করে যদি আমাকে জানান, এটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটাতে আসি। প্রথম প্রশ্নটা আপনি বলেছেন টিন এবং এনজিও বোর্ড রেজিস্ট্রেশন, এটা দুইটা না, এটা একটা অবশ্যই মাস্ট লাগবে। যদি সরাসরি আমার সাথে ইমপ্লিমেন্টেশন করতে চান, ফিল্ড লেভেল ইমপ্লিমেন্টেশন করতে চান, ওই জায়গাটা আপনার অবশ্যই লাগবে। ওই কাগজগুলো আপনার লাগবে, দুইটাই লাগবে। এবং হচ্ছে আপনার হচ্ছে ব্যাংকের অনেক সময় স্টেটমেন্ট দেখতে চায় আমাদের ফাইন্যান্স টিম, তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখতে চায়। আর আপনি যদি মনে করেন না আমি ভলান্টিয়ারি কাজ করতে চাই এবং ইমার্জেন্সি রেসপন্স, আমরা সেভ দ্য চিলড্রেন প্রচুর ইমার্জেন্সি রেসপন্সে কাজ করি কিছুদিন পর পরে, আপনি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন কিংবা হচ্ছে পার্টনারের সাথে যুক্ত হতে পারেন। আপনি আগে আমাদের কাজের নেচার আগে আপনাকে বুঝতে হবে, যে কিংবা কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করতে গেলে একটা কমিউনিকেশনও একটা বড় একটা ভূমিকা রাখে, যে আপনার এলাকায় কোন কোন এনজিও কোন কোন সেক্টরের সাথে কাজ করে এবং ওই এনজিও গুলা আসলে আমি কিভাবে, আপনি বলছেন কিভাবে আমার লোগোটা ব্যবহার করতে পারি। আপনি যদি মনে করেন না আমার কাজ, আমি যেই কাজটা করছি, আপনি ইমার্জেন্সির কাজ, ফ্লাড রেসপন্সে মনে করেন আপনি কাজ করেন, যদি ফ্লাড রেসপন্সে আপনার লোকাল কোনো চিটং কোনো এনজিও যদি কাজ করে থাকে, আপনি এখানে অবশ্যই ওদের সাথে যোগাযোগ করতে হবে, যে লোকাল এনজিও আছে ওই লোকাল এনজিওর সাথে যোগাযোগ করতে হবে। দেন হচ্ছে আমরা সেভ দ্য চিলড্রেন এটাকে পারমিট করব কাজের সাথে কাজ করতে অবশ্যই পারবে। এছাড়া আসলে এই জায়গাটাতে আসলে সম্ভব হবে না। আরেকটা হচ্ছে, আমি আগে বলেছি যে ভলান্টারি কাজ করতে গেলে কোনো ধরনের হচ্ছে আপনার ইস্যু হবে না, কোনো কাগজপত্র লাগবে না। ভলান্টারি কাজ আপনি এইভাবে যে কোনো সময় আমাদের সাথে করতে পারবেন, যদি আপনার কাজের নেচার এবং আমাদের কাজের নেচারের সাথে ম্যাচ করে আর কি। যেমন আমরাও হচ্ছে ইমার্জেন্সি রেসপন্সের কাজ করি, আপনারাও ইমার্জেন্সি রেসপন্সের কাজ করেন, আমরা একসাথে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই ভাই। ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নটার কাছে কি চলে যাচ্ছি। হ্যালো মোজাম্মেল ভাই, আসেন ভাই, আমরা পরবর্তী প্রশ্ন নিতে পারবো?
আমরা মনে হয় আমরা পরবর্তী একটু সামনের দিকে যাই, আমরা একটু কথা বলি, ডিসকাস করি ক্লাইমেট চেঞ্জের ইস্যুগুলা, তারপর মাঝখানে আমরা কিছু প্রশ্ন নিতে পারি। তা ওকে, শিওর। আচ্ছা, আমি মনে হয় হচ্ছে ক্লাইমেট অ্যাকশনে গিয়ে আটকে গিয়েছিলাম। আমরা যদি ক্লাইমেট অ্যাকশন যদি চিন্তা করি, তাহলে সবার আগে হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ কি সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। ক্লাইমেট চেঞ্জের হচ্ছে বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, জাতিসংঘের, ওয়ার্ল্ড ব্যাংকের, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন, তারপরে গুগলে সার্চ করলে প্রচুর সংজ্ঞা পাবেন, কিন্তু সবচেয়ে সহজ সংজ্ঞা দিয়ে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব, যেটা হচ্ছে আমরা সবসময় বলি 30 বছরের যে আবহাওয়ার যে একটা গড়, যেমন টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, এগুলার যে গড় 30 বছরের, এই গড়টাকেই হচ্ছে আমরা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ধরে নিয়ে আসবো, ক্লাইমেট চেঞ্জ হিসেবে বলি। আর আবহাওয়া তো আপনারা জানেন আবহাওয়া কাকে বলে। প্রতিদিনের যে আমরা হচ্ছে তাপমাত্রা, তারপরে বৃষ্টিপাত, হিউমিডিটি, এগুলার যে আপনার মানগুলো, ওগুলাকে আমরা হচ্ছে আবহাওয়া বলি প্রতিদিনের যে। আর 30 বছরের অন্তত অ্যাটলিস্ট 30 বছরের যে গড় এই তাপমাত্রা, হিউমিডিটি, রেইনফল, এগুলার যে গড়, এটাকে আমরা সাধারণত ক্লাইমেট চেঞ্জ হিসেবে ধরে নিই। তো ক্লাইমেট চেঞ্জ কি জন্য হচ্ছে? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমরা সবসময় বলি যে আমরা গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা ফসিল ফুয়েল যে বার্নিং ওগুলোর জন্য ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে, তারপরে এগ্রিকালচার সেক্টর থেকে শুরু করে, তারপরে বিভিন্ন সেক্টর থেকে আসলে হচ্ছে ওই গ্রিন হাউস গ্যাস এমিশন গুলা হচ্ছে। তো এগুলার জন্য আমাদের মতো তৃতীয় বিশ্ব কান্ট্রিগুলো যারা লো লাইং কান্ট্রি, ওরা হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল। কি জন্য ভালনারেবল এটা আমি পরবর্তী প্রেজেন্টেশনে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্লাইমেট চেঞ্জের সাথে আপনার টিকে থাকতে হলে দুইটা মাত্র পন্থা আছে, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন অভিযোজন, আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রশমন। জলবায়ু পরিবর্তন অভিযোজনকে, যেটার সাথে আপনি জলবায়ু পরিবর্তনের সাথে আপনি টিকে থাকতে পারবেন, আপনাকে টিকে থাকতে হবে, সেটার যে একটা প্রয়াস, এটাকে হচ্ছে জলবায়ু পরিবর্তন অভিযোজন বলে। আর জলবায়ু পরিবর্তন প্রশমন হচ্ছে যে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাস আছে, ওইটা নিঃসরণ হচ্ছে, এটাকে আমরা কিভাবে কমাবো, এই কমানোর যে একটা যে পদক্ষেপ আমরা নেই, সেটাকে হচ্ছে আমরা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন বা জলবায়ু পরিবর্তন প্রশমন বলি। বাংলাদেশ অলরেডি ক্লাইমেট চেঞ্জ ইমার্জেন্সি ঘোষণা করেছে, আপনারা জানেন। আমাদের পার্লামেন্টারি মেম্বার, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, ওইটা যিনি যে প্রেসিডেন্ট আছে সাবির হোসেন চৌধুরী স্যার, উনি অলরেডি ক্লাইমেট চেঞ্জ ইমার্জেন্সি অলরেডি ঘোষণা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী আপনারা জানেন হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট বাংলাদেশ, এবং ভালনারেবল গ্রুপেরও প্রেসিডেন্ট, দুইটার প্রেসিডেন্ট। সেই জন্য বাংলাদেশের উপরে একটু দায়িত্বটা একটু বেশি, কারণ হচ্ছে আমরা যেহেতু ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট, সেই জন্য আমরা জাতিসংঘে এবং সারা পৃথিবীতে যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষ হয়ে বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে। কেন বাংলাদেশ সবচেয়ে বেশি ভালনারেবল? আমরা যদি একটু তাকাই ওই স্লাইড গুলার দিকে, বাংলাদেশ যে বিশ্বের 7ম ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি। আমরা হচ্ছে জার্মান প্রতি বছর হচ্ছে ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স ঘোষণা করে, ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে আমরা সবসময় 1 থেকে 10-এর ভিতরে থাকি। তো গত বছর 2020-এ আমরা ছিলাম 7ম, এর আগের বার ছিলাম 6th। তো ক্লাইমেট চেঞ্জ সেক্টরটা আসলে, ক্লাইমেট চেঞ্জ আমাদের কোন কোন সেক্টরের উপরে হচ্ছে প্রভাব ফেলে। যেমন আমরা যদি দেখি, আপনারা সবাই জানেন অলরেডি, আমরা যা সেগুলো আলোচনা করছি, আমাদের এগ্রিকালচার, আমাদের ওয়াটার সেক্টর, এডুকেশন, আমাদের সিকিউরিটি, মাইগ্রেশন, সবকিছুতে আসলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের প্রভাব বিস্তার করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্লাইমেট চেঞ্জ আমাদের এখন হচ্ছে লাইভলিহুড,
আমাদের লাইফস এবং আমাদের যে বায়োডাইভার্সিটি এটার উপরও একটা চরম প্রভাব বিস্তার করছে। যে আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন নিউজে দেখি যে এখন রিসেন্ট গ্লোবাল প্যান্ডেমিক চলছে, এই প্যান্ডেমিকের কিছুটা কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জও আছে, কারণ এটার সাথেও কিছুটা টেম্পারেচারের সাথে কিছুটা সংযোগ আছে, যোগাযোগ আছে। কারণ টেম্পারেচার যে দেশে কম আবার যে দেশে বেশি সেই দেশে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও একটু বেশি থাকে। টেম্পারেচার যে দেশে একটু বেশি সেই দেশে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এরকম কিছু সায়েন্টিস্টরা এই রিসেন্ট যে কোভিড মহামারীর সাথে কিছুটা একটু তুলনা করেছেন। আরেকটা পজিটিভ দিক হচ্ছে আমরা দেখতে পেয়েছি গত কয়েক মাসে প্যান্ডেমিকের জন্য হচ্ছে গ্লোবাল যে কার্বন ইমিশন হয়, এই কার্বন ইমিশনের প্রায় 17% গ্লোবালি 17% গ্লোবাল কার্বন ইমিশন প্রায় কমে গিয়েছিল। আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল সারা পৃথিবীতে, এগুলো আসলে হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস যে ইমিশন করে এগুলো কিছুদিনের জন্য বন্ধ ছিল। এটা আমরা এক হিসেবে আশীর্বাদ হিসেবে আমরা নিতে পারি, আবার এক হিসেবে হচ্ছে আমাদের এটা পরিবেশের আমাদের একটা বিরূপ প্রভাব হিসেবে নিতে পারি। তো এর পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, কেন বাংলাদেশ সবচেয়ে বেশি ভালনারেবল এবং কোন কোন দেশগুলো আসলে ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী, আমরা যদি এই স্লাইডটাতে দেখি, বাংলাদেশ হচ্ছে 0.35% গ্লোবাল গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। আর আমরাই সবচেয়ে বেশি ভালনারেবল, কিন্তু দায়ী হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রিগুলা। এই ডেভেলপমেন্ট কান্ট্রিগুলার বিভিন্ন হচ্ছে আপনার ওদের অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্টের জন্য যে গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে, ওদের যে ফসিল ফুয়েল যে বার্নিং করছে, এজন্য আমাদের দেশগুলা সবচেয়ে বেশি ভালনারেবল। এর জন্য আপনারা দেখছেন প্রতি বছর আমাদের প্রতি বছরে বন্যা ফেস করি, প্রতি বছরেই টেম্পারেচারের রেকর্ড আমরা ব্রেক করছি। গত 2014 সাল থেকে 2020 পর্যন্ত প্রতি বছরই সবচেয়ে বেশি টেম্পারেচার আমরা রেকর্ড পাচ্ছি। কিন্তু বাংলাদেশ মনে করছে যদিও সারা পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে, কিন্তু বাংলাদেশে 0.35% গ্লোবাল গ্রিন হাউস গ্যাস ইমিশন করে, কিন্তু আমরা হচ্ছে 15% গ্রিন হাউস গ্যাস রিডাকশন করব। এর মধ্যে হচ্ছে 5% হচ্ছে আনকন্ডিশনাল এবং 10% হচ্ছে কন্ডিশনাল, যদি আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাই ডেভেলপমেন্টের কান্ট্রিগুলো থেকে। ক্লাইমেট ফাইন্যান্স একটা বড় হচ্ছে এখানে বড় একটা অংশ, যে আমরা ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোকে কিভাবে রেজিলিয়েন্স বিল্ড আপ করবো, কিভাবে অ্যাডাপ্টেশন করব, কিভাবে মিটিগেশন করব, সেগুলো হচ্ছে কিছুটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট পলিটিক্সও এটার জন্য দায়ী। এবং হচ্ছে আমরা তৃতীয় বিশ্বের যেহেতু আমরা রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ গ্লোবাল, এবং আপনারা জানেন যে হচ্ছে 25 থেকে 27 তারিখ ক্লাইমেট অ্যাডাপ্টেশন সামিট হচ্ছে নেদারল্যান্ডে। আমাদের প্রাইম মিনিস্টার এখানে অলরেডি কিছু ওনার বাণী কিছু হচ্ছে শ্বেতপত্র ওদের সাথে প্রকাশ করেছে, আমাদের বাংলাদেশ কোন কোন দিক থেকে আমরা সবচেয়ে বেশি ভালনারেবল এবং কোন কোন সেক্টর থেকে আমরা সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস যে নির্গত হচ্ছে এখান থেকে আমরা কমাবো। 2020 31 ডিসেম্বর সারা পৃথিবীতে এনডিসি জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা দেখলাম যে ইউএসএ কিন্তু এনডিসি জমা দিতে পারেনি। এনডিসি হচ্ছে একটা দেশের আপনার হচ্ছে একটা হলফনামার মতো। এনডিসি মিনিংটা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। একটা কান্ট্রি কতটুকু কার্বন ইমিশন করবে এবং কতটুকু সে কোন কোন সেক্টরে, যেমন এনার্জি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্টেশন, কোন কোন সেক্টরে কতটুকু কার্বন ইমিশন করবে, এটার একটা হলফনামা বলতে পারেন আপনার। তো আমরা অলরেডি 2020 31 ডিসেম্বর জমা দিয়েছি, কিন্তু ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রির অনেকগুলা দেশে অলরেডি এই এনডিসি জমা দিতে পারি না। সেটা আমাদের যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি এবং তৃতীয় বিশ্বের জন্য আমাদের জন্য একটা বড় একটা হুমকি স্বরূপ। তো ওরা কারণ দেখিয়েছে যে আসলে যে আমাদের কোভিড প্যান্ডেমিক চলছে এটার জন্য ওরা জমা দিতে পারেনি। আর এটা বলছে সামনে যে কনফারেন্স অফ পার্টি, কপ বলে, COP 26 হবে, ওই COP 26 এ জমা দিবে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্লোবাল কার্বন ইমিশনের
তো পরবর্তীতে আমরা আরেকটু ডিটেলসে যাব। আমরা যদি একটা স্লাইড, একটা ভিডিও দেখতে চাই, তাহলে একটু আমাদের সাদমান ভাই একটু হেল্প লাগবে। সাদমান ভাই যদি একটু ভিডিওটা দেখেন, খুবই ছোট একটা ভিডিও, আপনারা দেখতে পারেন আমরা কেন সবচেয়ে বেশি ক্লাইমেট চেঞ্জের জন্য ভালনারেবল এবং আমাদের করণীয়টা কি, এবং আমরা শিশুরা যে সবচেয়ে বেশি, শিশুরাও যে উদ্যোগ নিতে পারে, আমরা ভিডিওটা থেকে শিখবো। আচ্ছা, আমি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আমি গেসিং স্ক্রিন। শোনা যাচ্ছে? হ্যালো মোজাম্মেল ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে গ্রেট। হ্যাঁ শোনা যাচ্ছে। কারা বাবা? শোনেন ভাই প্লিজ। পুরো বাতাসের পুরো। তুমি আর তোমার মতো মানুষের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসে না, প্রকৃতির যত্ন নিতে চায় না, শুধু ক্ষতিই করে যায়। জ্বালানি পুড়িয়ে, গাছ কেটে তোমরা বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করছো, শান্ত শীতল পৃথিবীকে উত্তপ্ত করছো। তোমাদের জন্য এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। অসম্ভব! পৃথিবী ধ্বংস হওয়া কি এত সহজ? আমি এই জায়গাটাকে বাঁচাতে চাই, আমি এই পৃথিবীটাকে বাঁচাতে চাই। আচ্ছা মোজাম্মেল ভাই, ওভার টু ইউ। আমার মনে হয় ভিডিওটা শেষ হয়েছে। আমার আবার শেয়ার দিতে হবে? হ্যাঁ, আমরা কি প্রশ্ন নিতে পারি কয়েকটা? আমরা কয়েকটা একটু প্রশ্ন নিয়ে, অনেকজন হাত তুলে বসে আছেন, তো সো আই থিংক কয়েকটা যদি প্রশ্ন নিতে পারি, মোজাম্মেল ভাই যদি একটু সুযোগ দেন। জি জি শিওর। আচ্ছা ঠিক আছে, প্রথমেই আমি একটু পয়েন্ট করব যে নেক্সট যিনি হাত তুলেছিলেন সাবিনা আক্তার, আপনি যদি একটু আনমিউট করে আপনার প্রশ্নটা কি ছিল, আপনি কোথা থেকে বলছেন এবং আপনি কোন প্রজেক্টে নিয়ে কাজ করছেন, এটা যদি একটু শেয়ার করতেন। সাবিনা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাবিনা আক্তার, বাংলাদেশে হেল্পিং হিউম্যান সোসাইটি এই নামের একটি অর্গানাইজেশনে কাজ করছি। আসলে আমি একজন অনার্স পুরো শিক্ষার্থী। তো আমার অভিজ্ঞতা অর্জনের জন্য এবং পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আসলে আমার এই সংগঠনের সাথে যুক্ত হওয়া। আমি বলতে চাচ্ছিলাম, আমি একজন ব্যক্তিগতভাবে বা আমি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাই, তাহলে আমি সেভ দ্য চিলড্রেন অর্গানাইজেশনের সাথে কিভাবে সংযুক্ত হতে পারি? আচ্ছা মুজাহিদ ভাই, ইন্ডিভিজুয়াল ভলান্টিয়ার অপরচুনিটিজ এর কথা আই থিংক এখানে চলে এসেছে, যদি আপনি একটু ওইদিকে একটু ধারণা দিতেন। আপু আপনার কোন জায়গায় থাকেন? আপনি কি ঢাকায় থাকেন না ঢাকার বাইরে থেকে বলছেন আপনি? হ্যালো। হ্যাঁ সাবিনা আপু, আপনি যদি একটু আনমিউট করে কথা বলতেন, আপনি মিউট করেছেন। জি, আমি এখানে শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা। আপনার আমরা সবসময় সেভ দ্য চিলড্রেনে হচ্ছে আপনি বিডি জবসে দেখবেন, আপনি যে স্টুডেন্ট হিসেবে আমরা সবসময় হচ্ছে ইন্টার্নের জন্য সার্কুলার দিই। হ্যাঁ, তো ইন্টার্নের জন্য আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। সুইটেবল কোন সেক্টরে আসলে কাজ করতে চান। প্রথমে আপনি যদি মনে করেন না আমি এডুকেশন প্রকল্প নিয়ে কাজ করতে চাই, তখন হচ্ছে, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডও যদি এডুকেশনে থাকে, তখন আপনি এডুকেশন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মনে করেন না আমি একজন ডক্টর, তখন আমাদের এখানে প্রচুর ডক্টর কাজ করেন, হেলথের অনেক ধরনের প্রকল্প আছে, নিউট্রিশন অনেক প্রকল্প আছে, ওখানে ডক্টররাও কাজ করেন। আপনি হচ্ছে
নিউবর্ন বেবিদের কিছু প্রকল্প আছে, ওইখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি বলবো যদি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চান, আপনি ক্লাইমেট চেঞ্জ এখন সব সাবজেক্টের সাথে আসলে কাজ করা যায়, সোশ্যাল সায়েন্স বলেন, সায়েন্স বলেন, হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ আছে, এনভায়রনমেন্ট সায়েন্স আছে। যদি আপনি এগুলো রিলেভেন্ট কোনো সাবজেক্টে পড়াশোনা করে থাকেন, আপনি সরাসরি ইন্টার্নের জন্য প্রথমে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা আপনি এখন কিছু ভলান্টিয়ারি কাজ করতে পারবেন সরাসরি আমাদের সাথে। যদি রিসার্চেও কাজ করতে চান, রিসার্চের সময় আমরা হচ্ছে এনুমারেটর হচ্ছে অনেক সময় সার্চ করি। আপনি যদি ডেটা কালেকশনের কাজ করতে চান, আমরা ডেটা কালেকশনে আপনাকে ওই কাজের জন্য আপনাকে হেল্প করতে পারবো। কিংবা আপনি যদি সরাসরি লোকাল যে এনজিওর সাথে কাজ করতে চান, ওই এনজিও থ্রুতেও আপনি আমাদের মাধ্যমে সরাসরি সংযুক্ত হতে পারবেন। ওকে, গ্রেট। আমার মনে হয় আপনি আনসারটা পেয়েছেন মনে হয়। আমরা একটু পরবর্তী কাছে চলে যেতে পারি। পরবর্তী প্রশ্নদাতা হচ্ছেন তাহাজিব হোসেন। তাহাজিব হোসেন যদি একটু তাহাজিবা হোসেন, তাহাজিবা হোসেন যদি একটু আনমিউট করে নিজের পরিচয় দিয়ে একটু প্রশ্নটা করতেন। জি, আসসালামু আলাইকুম। আমি তাহজিবা হোসেন। জি, আমি কনসালটেন্সি করি বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এলজিডি বা আরো কিছু গভর্নমেন্ট অফিসে কনসালটেন্সি জি, করি। আপনার প্রশ্নটা কি? তো আমি ওয়াশ এন্ড হেলথ সেক্টর, দেন ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই বিষয়গুলির মধ্যে আমি থাকি আর কি। সোশিও ইকোনমিস্ট বা ইকোনমিস্ট হিসেবে কাজ করছি। তো আমার অনেক দিনের ইচ্ছা আমি সেভ দ্য চিলড্রেন্স এর সাথে কাজ করব, বাট সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের যে সার্কুলার গুলো হয়, মানে আমাদের সাবজেক্ট রিলেটেড বা আমাদের সেক্টর রিলেটেড যে সার্কুলার গুলো হয়, এই সার্কুলার গুলো ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, এটা আমার কাছে বেশ একটু জটিল মনে হয়। কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু মানে রিকোয়ারমেন্ট থাকে যেগুলো অনেক ক্ষেত্রে, যেহেতু আমরা ফ্রিল্যান্স কনসালটেন্সি করি বিভিন্ন জায়গায়, অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু আচ্ছা আপু, আপনি কি কনসালটেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন নাকি জবের জন্য? নট অনলি কনসালটেন্সি, আপনাদের এই যে বিভিন্ন প্রজেক্টে যখন আমাদের সেক্টর রিলেটেড বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন কল করা হয়, তখনও আমি ট্রাই করে দেখেছি। বাট এই অ্যাপ্লিকেশনে মানে আপনাদের কিছু কিছু রিকোয়ারমেন্টস এর জায়গায় তখন আমরা আর কি আর ফিল আপ করতে পারি না। অ্যাজ লাইক আমি একটা খোলাখুলি বলি, যেমন বলা হয় যে পার্সোনাল রেফারি ম্যান্ডেটরি থাকে, যে 3 জন 4 জন 2 জন বা 3 জন এরকম হতে হবে, মোস্ট রিসেন্ট হতে হবে, তারপরে আগের অফিসে বা আগের প্রজেক্টে আমার স্যালারি কত ছিল, এইগুলো যে এইগুলো থাকে, এগুলো আমাদের জন্য আর কি তখন ফিল আপ করাটা, আমার বা আমার মতো সহকর্মী যারা আছেন, যারা আমাদের সাথে কাজ করতে চাই, তখন আমাদের জন্য বেশ একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো যদি আপনারা একটু আমাদের জন্য মানে সহজ করে দিতেন আর কি। আর আমি অবশ্যই আমি আপনাদের সাথে কাজ করছি, সেটাও হ্যাঁ। যেহেতু আপনি বললেন যে আপনাদের বিভিন্ন প্রজেক্ট কোঅর্ডিনেটর বা প্রজেক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে, তারপরে আপনি যে বললেন যে আপনাদের যে জেলাতে যে আপনাদের যে মান্থলি মিটিং গুলো হয়, এগুলোতে আসলে আমরা খুব বেশি পার্টিসিপেট করতে পারি না, বিকজ আমরা যেহেতু ফ্রিল্যান্স কনসালটেন্সি করি, আমরা যে চাইলেই তো আর সেই মিটিং গুলো অ্যাটেন্ড করতে পারি। এগুলো আমাদের জন্য মানে একটু ব্যারিয়ার তৈরি করছে আর কি। থ্যাংক ইউ আপা। আপনি একটা বলেছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জব অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আসলে পুরোপুরি এইচআর এর হাতে, কারণ আমাদের এইচআর হচ্ছে খুব স্ট্রং, সেভ দ্য চিলড্রেন এইচআর, এটা পুরোপুরি প্রোগ্রামের হাতে নেই। তো আমি হয়তো বা রিলেভেন্ট কারোর সাথে কথা বলতে পারি, যেগুলা ম্যান্ডেটরি এগুলাতে স্টার মার্ক থাকে, যেটা অবশ্যই আপনাকে ফিল করতে হবে। হ্যাঁ, যেমন আপনার আমার কাছে মনে হয় না যে একজন 3 জন রেফারেন্স তো অবশ্যই আপনার লাগবে, কারণ আপনি চাকরি করবেন, যে প্রিভিয়াস তো রেফারেন্স চেক করবে। শুধু যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যাবেন, আপনার রেফারেন্স অবশ্যই চেক করবে। সেটা আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। আর স্যালারি অপশনটা অবশ্য দিতে হয়, আর আমি জানি না এটা ম্যান্ডেটরি কিনা, এটা স্টার মার্ক দেওয়া থাকে না, কিন্তু আপনার রেফারেন্স অবশ্যই লাগবে।
কিন্তু ভাইয়া আসলে দেখা যায় যে অনেকেই যারা পার্সোনাল রেফারি হিসেবে আমরা যখনই মানে কারো কাছে বলি যে আপনার রেফারেন্সটা ইউজ করতে চাই, দেখা যায় যে অনেকেই এটাতে আগ্রহ দেখায় না, বরং বলেই দেয় যে না তো আমার আপনার রেফারেন্স। একাডেমিক না, আমরা রেফারেন্স আসলে চেক করি দুই ভাবে, একটা হচ্ছে একাডেমিক রেফারেন্স আর একটা হচ্ছে প্রফেশনাল রেফারেন্স। আপনি হচ্ছে যেখানে পড়াশোনা করেছেন এখানকার টিচারকে একজনকে দিতে পারেন, আর একটা রেফারেন্স হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সে আপনি যে কনসালটেন্সি যার আন্ডারে কনসালটেন্সি করছেন, আপনি ফ্রিল্যান্স কনসালটেন্ট যে কনসালটেন্সি করছেন প্রিভিয়াস কোন অর্গানাইজেশনের রেফারেন্সটা ক্রস চেক করে। আপনি যে কনসালটেন্সি করছেন কনসালটেন্সি আপনার আউটপুট গুলা কতটুকু সেটা হচ্ছে আপনাদের যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে ওইখান থেকে ক্রস চেক করে। জি 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 মানে একাডেমিক রেফারেন্স আসলে এখন আর সম্ভব না, বিকজ আমরা অনেক সিনিয়র। আর যেটা প্রিভিয়াস অর্গানাইজেশনের পার্সোনাল রেফারি যারা, তাদের মধ্যে আমরা পাই না একেবারে তা না, এটা তাদের পছন্দ বা ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো তাজিবা আপু, আম সরি, আমি একটু ইন্টারাপ্ট করি আপু। যেহেতু আমরা অনেক সময় পার করে ফেলছি, আমি আস্তে আস্তে করে একটু পরবর্তী প্রশ্নে চলে যাই। আই থিঙ্ক আপনার মেইন কোশ্চেন গুলো হচ্ছে এইচআর রিলেটেড। এখানে আপনি অলরেডি মোজাম্মেল ভাই বলেছে যে এইচআর কে যদি কন্ট্যাক্ট করতে হয় ওনার কন্ট্যাক্ট ডিটেইলস তারপরে হটলাইন সবকিছু ওয়েবসাইট দেওয়া আছে। আই থিঙ্ক ওনাদের সাথে কথা ডিরেক্টলি কথা আপনার সুবিধাটা হবে এখানে। মোজাম্মেল ভাই আমি একটু আমরা একটু স্লাইডে আই থিঙ্ক ফিরত যেতে পারি, তারপরে একটু যদি 5-10 মিনিটে র্যাপ আপ করে আরেকবার কয়েকটা কোশ্চেন নিয়ে জিনিসটা শেষ করতে পারি ভাই, বিকজ অনেক প্রায় 9টার উপরে বেজে গেছে। আই থিঙ্ক শেয়ার দিয়েছি, আমার কি স্লাইডটা কি এসেছে? হ্যাঁ জি এসেছে ভাই। আপনি যে পরের স্লাইডটা করে যদি ভাই একটু ইনিশিয়েটিভ গুলো নিয়ে একটু বলতেন, বিকজ ওনারা অনেক কোশ্চেনে আপনিও দেখেছেন যে ইনিশিয়েটিভ ফোকাস, যে আমরা নতুন কিছু শুরু করতে চাই কি করতে পারি, যদি ওইটা নিয়ে কিছুটা বলতেন। ঠিক আছে, আমি কিছু স্লাইড স্কিপ করব কারণ আমি আসলে একটু ইসের মধ্যে ছিলাম, আসলে পার্টিসিপেন্ট কারা হবে, কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করতে চান এরকম অনেকেই, বা আমি এরকম আশা করছিলাম যে অনেকেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছে কিংবা ডেভেলপিং সেক্টরে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমি আসলে ক্লাইমেট চেঞ্জটা আমার শুধু হচ্ছে চাকরি করি না, এটা হচ্ছে আমার একটা প্যাশনের জায়গা। আসলে আমি আসলে এরকম কিছু চাচ্ছিলাম যে আসলে ক্লাইমেট চেঞ্জ সেক্টরে কাজ করতে চাই কিংবা কাজ করছে, সাজেশন গুলা কি কোন কোন জায়গায় ল্যাকিংস গুলো আছে এরকম আমি ম্যাক্সিমাম প্রশ্নগুলো পেয়েছি। তো আমি কিছু স্লাইড গুলো আমি হচ্ছে স্কিপ আপ করব। তো প্রশ্ন নিতে পারেন এসে, সাদমান ভাই প্রশ্ন নিতে পারেন। জি আমরা একটু আমি কি প্রশ্ন নিচ্ছি তাহলে? আচ্ছা না, আমি এই স্লাইডটা জাস্ট কথা বলে ফেলি। আমরা আসলে জানি ক্লাইমেট চেঞ্জে কিছু অভিজ্ঞতা আছে কিংবা কিছু ফ্যাক্টর আছে যেগুলোর জন্য আসলে দায়ী আর কি ক্লাইমেট চেঞ্জের ফলে এগুলা প্রবলেম গুলা তৈরি হয়। বলি যে ফ্লাড প্রতি বছর ক্লাইমেট চেঞ্জের ফলে প্রতি বছর ফ্লাড হচ্ছে আমাদের দেশে। এখন আগে যেরকম হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কম ছিল, এখন কিন্তু ফ্রিকোয়েন্সি প্রতি বছর ফ্লাড, এখন প্রতি বছরই ফ্লাড হচ্ছে। আগে 88 বন্যার পরে 91, তারপরে হচ্ছে আপনার 2008-7 এইরকম হলো। এখন দেখা যাচ্ছে প্রতি বছরই আমাদের বন্যা হচ্ছে। এটা শুধু যে একেবারে ক্লাইমেট চেঞ্জ ওইরকম না, আমাদের কিছু নিজস্ব কিছু অ্যাক্টিভিটির জন্য আমরা কিন্তু দায়ী। আবার আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রি আছে যে ইন্ডিয়ারও কিছু পানি অব্যবস্থাপনার জন্য আমরা এই ফ্লাডের জন্য দায়ী। আর একটা আছে সি লেভেল রাইজ, ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং কত বাড়ছে এটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। আর যদি না চান আমি এত মাইক্রো লেভেলে যাব না। এবং আমরা দেখছি ঘন ঘন হচ্ছে সাইক্লোন, স্টর্ম সার্জ দিন দিন বেড়ে যাচ্ছে এবং কিছু এলাকায় হচ্ছে খরা হচ্ছে। যেমন আপনি যদি রাজশাহী, চাপাই, নাটোর ওইদিকে যান, কিছু জায়গায় দেখবেন হচ্ছে আমরা ওইখানে খরার পরিমাণ এত বেশি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিংবা সারফেস ওয়াটারের পরিমাণ খুবই কম। আমাদের সামান্য ইরিগেশনের কাজও আমরা এটা ব্যবহার করতে পারি না। আর রিভার সারাউন্ডের যে এরিয়া গুলো আছে যেমন হচ্ছে শরীয়তপুর, তারপরে আমরা ফিরোজপুর, ওইদিকে সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, এগুলাতে আসলে হচ্ছে রিভার ইরোশন খুব অনেক বেশি হয়। আর একটা রিসেন্টলি আমরা দেখছি এক্সট্রিম ওয়েদার ইভেন্ট
খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, অনেকদিন একটানা বৃষ্টি হচ্ছে না বর্ষাকালে, আবার দেখা যাচ্ছে কন্টিনিউয়াস এক সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যতটুকু যে সময় টেম্পারেচার বাড়ার কথা না তখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এই টাইপের কিছু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি বিগত কয়েক দশক যাবত। তো এগুলাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট গুলা, এবং হচ্ছে এগুলা আমাদের ফুড সিকিউরিটি, এগ্রিকালচার, ওয়াটার, লাইভলিহুড, মাইগ্রেশন, পভার্টি, এবং অনেক, কালকে আমি একটা স্কুলে গিয়েছিলাম, ধানমন্ডি আলী হোসেন হাই স্কুল, অনেক জায়গায় বলেছে কিছু কিছু এরিয়া যেমন হচ্ছে মাইগ্রেশন এর জন্য ঢাকা শহরে আসে, ক্লাইমেট মাইগ্রেশন বলে, অনেক জায়গায় বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। ওরা ক্লাইমেট মাইগ্রেট হয়ে ঢাকায় চলে আসে, কিংবা ক্লাইমেট এফেক্টেড এরিয়া গুলা থেকে যখন সিটি গুলাতে আসে তখন হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে বাবা মা চাচ্ছে না, বিয়ে করতে পারছে না, সেই জন্য আসলে ক্লাইমেট চেঞ্জের ওইটাও একটা ইম্প্যাক্ট। এটাতে আমরা ডিটেইলস যাব না, আমরা অলরেডি দেখিয়েছি ক্লাইমেট্রিক্স ইন্ডেক্স, এটা হচ্ছে জার্মান ওয়াচ, এটা প্রতি বছর হচ্ছে ওই একটা ইন্ডেক্স ডেভেলপ করে। আমরা যদি দেখি হচ্ছে 1 থেকে 10, যে বাংলাদেশ যে ম্যাপটা আছে দেখছি সবসময় এটা কিন্তু এই যে এরকম থাকে, 20-এ তো আমি বলেছি 7 নাম্বার কান্ট্রিতে আছে। আর যদি সি লেভেল রাইজ দেখি, যে বাংলাদেশের যে ম্যাপটা আছে দেখছেন, সি লেভেল রাইজ, যে আমাদের কোস্টাল এরিয়া গুলো আছে দিন দিন হচ্ছে আমাদের সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, এবং সমুদ্রের পানি, আমাদের যে মিষ্টি পানির যে আদার যে নদীগুলো আছে এগুলাতে চলে আসতেছে, সেই জন্য হচ্ছে আমাদের এগ্রিকালচার ল্যান্ড গুলা দিন দিন গুলা নষ্ট হয়ে যাচ্ছে এবং লবণাক্ততা বেড়ে যাচ্ছে। এটাও একটা সি লেভেল রাইজ। বাংলাদেশে যদি হচ্ছে সি লেভেল রাইজ যদি 1 মিটার পর্যন্ত বেড়ে যায়, তাহলে আমরা প্রায় 15 মিলিয়ন পিপল এফেক্টেড হবে, আর হচ্ছে প্রায় 17,000 স্কয়ার কিলোমিটার ল্যান্ড সাবমার্জ হয়ে যাবে, মানে পানিতে ডুবে থাকবে। আর যদি 1.5 মিটার বেড়ে যায় তাহলে প্রায় 18 মিলিয়ন মানুষ এফেক্টেড হবে, আর এগুলা ম্যাক্সিমামে মাইগ্রেট হয়ে, যেমন সিটি কান্ট্রি আশেপাশে যেসব সেগুলো আছে, সিটিগুলো আছে, এই সিটিগুলোতে চলে আসবে, এবং এটার জন্য প্রায় 22,000 স্কয়ার কিলোমিটার এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সোশিও ইকোনমিক ইম্প্যাক্টও আছে, আমি অলরেডি বলেছি যে ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা হচ্ছে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন, আমাদের লাইভলিহুড, আমাদের রিস্ক, আমাদের ট্যুরিজম, রিক্রিয়েশন, কোস্টাল হেবিটেট, বায়োডাইভার্সিটি, সব ধরনের সব সেক্টরে আমাদের ইম্প্যাক্ট হচ্ছে, এবং বেশি সেক্টরে ইম্প্যাক্ট করছে আমাদের হচ্ছে এগ্রিকালচারে। তো সেজন্য আসলে আমরা পরবর্তী স্লাইডগুলো এগ্রিকালচার এবং ওয়াটার ইনিশিয়েটিভ গুলা রেখেছি। এটা একটা ছবি সাতক্ষীরার আর একটা ছবি, আসলে ওই এরিয়ায় আসলে পানির, সুপেয় পানির যে অভাব, এখানে আপনারা যদি সাতক্ষীরায় কিংবা কোস্টাল এরিয়াতে যদি যান দেখবেন সব জায়গায় লবণাক্ততা পানি। এখানে মিষ্টি পানির আধার বলতে কিছু এলাকায় ওই যে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম আছে, আর কিছু আর্টিফিশিয়াল পুকুর আছে এবং পন্স এন্ড ফিল্টার আছে, ওইখান থেকে ওই পানি সংগ্রহ করে। এটা একটা কোস্টাল এরিয়ার একটা ছবি, প্রতিদিনের একটা ছবি। শুধু বর্ষাকালে কিছুটা ভালো থাকে কারণ ওই সময় পানি থাকে, আর অন্যান্য সময় তারা হচ্ছে লবণ পানি দিয়ে ওদের রান্না বান্না, অনেক সময় খাবার দাবারের কাজ করতে হয়। আমরা পরবর্তীতে এগ্রিকালচার সেক্টরে যাব। এগ্রিকালচার সেক্টর যাওয়ার আগে আমরা কিছু প্রশ্ন নিব, নাকি আমি এগ্রিকালচার সেক্টরতে যাওয়ার পরে প্রশ্ন নিব? আপনারা শেষ করেন, আমরা স্পেসিফিক ক্লাইমেট চেঞ্জ রিলেটেড বেশ কিছু প্রশ্ন আছে, আমরা আই থিংক স্ট্রেট ওটাতে চলে যাব এরপর। আচ্ছা, তো এই ছবিটা হচ্ছে বগুড়া সারিয়াকান্দির একটা ছবি। আমরা গত বছর এই ছবিটা গত বছরে যে ফ্লাড সম্বন্ধে আপনারা দেখছেন যে আমাদের পেডি কাল্টিভেশন, পেডি ফিল্ডের কি অবস্থা। প্রতি বছর কিন্তু আমরা প্রতি বছর বন্যা এরকম আমরা অবস্থা ফেস করছি। তো এটার জন্য আসলে বড় ধরনের একটা সে দায়ী হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমাদের যে গ্রিন হাউস গ্যাস দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা হচ্ছে যদি দেখি স্ট্যাটিস্টিক্স দেখি, বিগত 1850 সালের পরে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, পৃথিবীর টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। এবং টেম্পারেচার যদি এরকম বাড়তে থাকে, আমাদের মতো যে ল লাইং কান্ট্রি গুলা এবং দ্বীপ রাষ্ট্রগুলা এবং স্মল আইল্যান্ড ডেভেলপমেন্ট স্টেটস গুলা, এগুলা হচ্ছে ডুবে যাবে। বাংলাদেশ এবং মায়ানমার এগুলা যেসব কান্ট্রি গুলো আছে, এগুলা হচ্ছে বাংলাদেশ প্রায় 2/3 ডুবে যাবে, এবং
মালদ্বীপের মতো কান্ট্রি গুলা হয়তো পুরোপুরি ডুবে যাবে। এখানে একটা কুইজ রেখেছিলাম আপনাদের জন্য। এটা মানে 1 কেজি চাল উৎপাদন করতে, ধান উৎপাদন করতে কতটুকু পানি লাগে। আপনাদের কারো যদি আইডিয়া না থাকে আমি সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি। আর যদি কেউ উত্তরপত্রে যাওয়ার আগে যদি কেউ পারে আপনারা এসএমএস টেক্সট দিতে পারেন, যে পারবে তার জন্য গিফট পাঠিয়ে দিবেন সাদমান ভাই। একজন চ্যাটে আসছে 3200 লিটার এসেছে, 80 লিটার এসেছে। একজন রেইজ হ্যান্ড, আচ্ছা আপনারা চ্যাটে সবাই লিখে দিলেই সবচেয়ে ভালো হয়। 2200, আপনি মোজাম্মেল ভাই দেখতে পাচ্ছেন চ্যাটটা? 1000। আমরা আনসারে চলে যাই। জি, প্রায় 1432 লিটার আর কি একটা কেজি ধান উৎপাদন করতে প্রায় 1432 লিটার পানি লাগে। আর আমাদের কৃষক যারা আছেন, হ্যাঁ, আমরা ওয়াটার এফিশিয়েন্ট কিছু টেকনোলজি আছে যে ক্লাইমেট চেঞ্জ গুলাকে অ্যাডাপ্টেশন করতে পারে। এসব কিছু টেকনোলজি আমরা যদি ইউজ করি তাহলে হচ্ছে কিন্তু আমাদের পানি কম লাগবে। আমরা যে এগ্রিকালচার ল্যান্ডে যে সয়েলটাতে থেকে যে পরিমাণ মিথেন গ্যাস ইমিশন হয়, সেটা কিন্তু একটা বড় একটা সোর্স হচ্ছে বাংলাদেশে লাইভস্টক থেকে, তারপরে হচ্ছে এগ্রিকালচার থেকে, তারপরে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি থেকে একটা বড় একটা সোর্স কিন্তু কার্বন ইমিশন হয়, মিথেন ইমিশন হয়, সালফার ডাইঅক্সাইড ইমিশন হয়। এগুলা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস যেগুলো হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। এবং আরেকটা পরবর্তী প্রশ্ন আসছে, যেমন বাংলাদেশে কয়টা অ্যাগ্রো ইকোনমিক্যাল জোন আছে? যদি কেউ পারেন তাহলে টেক্সট করে দেন। আপনারা টেক্সটে লিখতে পারেন যে অ্যাগ্রো এইজেড কয়টা আছে। অ্যাগ্রো এইজেড বলে আর কি, অ্যাগ্রো ইকোনমিক্যাল জোন। জি, একজন 38 বলেছে, আর কারো কোনো? আচ্ছা দেখি আমরা আনসার, আমরা হচ্ছে 30 অ্যাগ্রো ইকোনমিক্যাল জোন হচ্ছে 30। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে ম্যাপটা দেখছি, হ্যাঁ, ম্যাপটাতে এক ভাগ করা আছে কোনটা কোন জোন। যে আমি শুধু যে ইয়েলো কালার যেটা আছে এটা আমরা হচ্ছে মধুপুর বলি, তারপরে যে সবুজ কালার যেটা আছে এটাকে আমরা মধুপুর ট্র্যাক্ট বলি। এরকম অনেক 30টা আছে এরকম অ্যাগ্রো ইকোনমিক্যাল জোন। এই অ্যাগ্রো ইকোনমিক্যাল জোন ড্রাউট কন্ডিশন হয় হচ্ছে বারিন্দ এরিয়া এবং বা হাই বারিন্দ এরিয়া। হাই বারিন্দ এরিয়া কোনটা? ওই যে আমি আগে বলেছি চাঁপাইনবাবগঞ্জ, তারপরে রাজশাহী, নাটোর, এগুলা হচ্ছে আপনার ড্রাউটের পরিমাণ হচ্ছে বেশি হয়। আর ড্রাউটের পরিমাণ বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা বৃষ্টির পরিমাণ কম, আমরা সারফেস ওয়াটার খুব বেশি ইউজ করছি, ওইটার জন্য আসলে ড্রাউটের পরিমাণ দিন দিন আমরা বেড়ে যাচ্ছে বাংলাদেশের যে ওই যে এই বারিন্দ এরিয়া এবং হাই বারিন্দ এরিয়া গুলাতে। এটা একটা স্ট্যাটিস্টিক। 1865 সাল থেকে এখন পর্যন্ত কতগুলা খরা আমরা দেখতে পেয়েছি, এটা আমি আর ডিটেলসে যাব না। এবং হচ্ছে আমাদের যে উপকূলীয় অঞ্চলে যে স্যালিনিটির প্রবলেম হচ্ছে, আমরা প্রায় এখন পর্যন্ত যদি পরিসংখ্যান দেখি 2.8 মিলিয়ন হেক্টর অলরেডি আমরা সয়েল স্যালাইন হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটির জন্য মারাত্মক একটা প্রভাব পড়ছে। শুধু এই স্লাইডটা আমি দেখবো ফিশারিজ সেক্টরে আমরা আসলে আমরা ছোট থাকতে দেখেছি অনেক ধরনের ফিশ আমরা দেখতে পেতাম বাজারে, লোকাল ফিশ। আমরা এখানে একটা স্টাডি দেখাবো হাকালুকি হাওরে প্রায় 32 প্রজাতি 32 প্রজাতির মাছ অলরেডি হাকালুকি হাওরে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর হচ্ছে 66 প্রজাতির মাছ অলরেডি খুব অ্যালার্মিং কন্ডিশনে আছে। আর 16 প্রজাতির স্পেসিস আর্টিফিশিয়াল ভাবে ব্রিডিং করা হচ্ছে। হচ্ছে ম্যাক্সিমাম এখানে এই রিসার্চটাতে দেখানো হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য। কিভাবে ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট করছে, যে আমাদের হচ্ছে যে ওয়াটার বডি গুলো আছে, ওয়াটার বডি গুলো এক্সেসিভ টেম্পারেচার কিংবা রেইনফলের জন্য, ইরাটিক রেইনফলের জন্য হচ্ছে টেম্পারেচার হচ্ছে ভেরিয়েশন হয়। টেম্পারেচার ভেরিয়েশন হয়ে যাওয়ার পরে মাছের যে হ্যাবিটেট আছে,
হ্যাবিটেট গুলা নষ্ট হয়ে যায় যখন হচ্ছে রিপ্রোডাকশন, মাছের যে রিপ্রোডাকশন, ওই রিপ্রোডাকশন সাইকেলে যে চরম একটা ইম্প্যাক্ট করে। পাশাপাশি আমরা যে ধরনের এক্সট্রাক্ট করছি এবং আমাদের যে জনসংখ্যা যে ন্যাচারাল রিসোর্সের উপরে ডিপেন্ডেন্ট, যেমন সুন্দরবন কিংবা হচ্ছে আমাদের হাওর, বিভিন্ন হাওরের উপরে ডিপেন্ডেন্ট, ওটা আমরা এক্সট্রাক্টটা করছি খুব অতিরিক্ত পর্যায়ে। সেজন্য আর একটা কারণ এই স্পিসিস গুলা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। আর আমাদের একটা ভালো একটা উদ্যোগ, বাংলাদেশ সরকার এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি অলরেডি আমাদের একটা সেক্টরে যেমন চরম একটা সাকসেসফুল গিয়েছেন। অলরেডি আমরা এই সেক্টরটা যুগান্ত করে সাফল্য এসেছে। শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট এবং ওয়ারফিশ নামে একটা এনজিও আছে, কিছু ওরা প্রকল্প নিয়েছে। যেমন আপনারা জানেন ব্যান্ড পিরিয়ড আছে বাংলাদেশে, এই ব্যান্ড পিরিয়ডের জন্য হিলচা ফিশ গুলা এখনো টিকে আছে, কিন্তু হিলচা ফিশও এরকম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কিংবা হচ্ছে খুব অ্যালার্মিং পজিশনে কিংবা খুব ভালনারেবল কন্ডিশনে চলে যেতে পারে। তো এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে, এরপরে আমরা হেলথ সেক্টরে চলে যাব, কিংবা হেলথ সেক্টরটা আমরা শেষ করে নিতে পারি। শিওর ভাই, আমরা ইনিশিয়েটিভগুলোর আগ পর্যন্ত হ্যাঁ আমরা আই থিংক স্লাইড গুলো একদম শেষ করে তারপরে প্রশ্নগুলো নিয়ে একটা দুটো প্রশ্ন নিয়ে তারপরে আমরা আমি অলরেডি বলেছি ওই যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, টেম্পারেচার এবং প্রিসিপিটেশন মানে হচ্ছে রেইনফল। হ্যাঁ, এইগুলোর জন্য আসলে আমাদের যে পানিবাহিত রোগ মানে ওয়াটারবর্ন ডিজিজ হচ্ছে দিন দিন, যেমন বন্যা এরিয়ায় ওয়াটারবর্ন ডিজিজ হচ্ছে এবং প্রচুর অনেক শিশু প্রতি বছর বন্যায় অনেক শিশু এবং বৃদ্ধ মারা যাচ্ছে। এবং কিছু কিছু এরিয়ায় দেখবেন আপনারা হচ্ছে মহিলারা কিংবা মায়েদের হচ্ছে লবণ পানির জন্য, যারা উপকূলীয় অঞ্চলে থাকে সারাক্ষণ লবণ পানি ব্যবহার করে, ওদের হচ্ছে বডিতে দেখবেন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের চর্মরোগ, কিংবা যারা হচ্ছে লবণ পানি ব্যবহার করে গর্ভবতী মায়েদের অনেক সময় একলামশিয়া জাতীয় রোগ হয়। সেটা হচ্ছে ওই যে আমরা যে লবণ পানি ব্যবহার করে এর জন্য তার হচ্ছে প্রেসারের কারণে হাই প্রেসার হয়ে যায়, তখন একলামশিয়া, তখন গর্ভপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা হচ্ছে ICDDRB এবং হচ্ছে একটা বাইরের একটা ইউনিভার্সিটি মিলে এটা প্রমাণ করেছে যে লবণ পানির জন্য একলামশিয়া ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের চুলকানি এই টাইপের রোগ পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমি আগেই বলেছি যে যে করোনা এবং কোভিড এর যে একটা মহামারী তৈরি হয়েছে, এটার সাথেও সায়েন্টিস্টরা একটা সংযোগ পেয়েছেন। এটা এই তিনটা ছবি দেখাচ্ছি, কারণ হচ্ছে এই ছবি তিনটা হচ্ছে আমি যখন হচ্ছে ইউনিভার্সিটিতে রিসার্চ করি শ্যামনগরে, তখন হচ্ছে শিশুদের উপরে এবং হচ্ছে মায়েদের উপরে কি ধরনের চর্ম রোগ এবং কি ধরনের প্রবলেম তৈরি হচ্ছে এটার উপরে আমার একটা রিসার্চ ছিল। সেখান থেকেই আমি ওই তিনটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম ছবিটা খুবই হচ্ছে একটা নিউবর্ন বেবি, ওর জন্মের প্রায় 10-15 দিন পরে হচ্ছে ওই যে লবণ পানি দিয়ে গোসল করানোর ফলে ওর শরীরে বিভিন্ন ধরনের চুলকানি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে। আর হচ্ছে নিচে যে ছেলের ছবিটা, ও হচ্ছে সবসময় হচ্ছে খুব অবসাদগ্রস্ত থাকে, কারণ হচ্ছে যে ওইখানে সবসময় যে স্যালাইন ওয়াটার সে সবসময় নদীতে গোসল করে তারপরে পান করে, সেজন্য সে সবসময় অসুস্থ থাকে এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় সে ডায়রিয়ায় আক্রান্ত থাকে, বন্যার সময় সে ওয়াটারবর্ন ডিজিজে আক্রান্ত থাকে। আর যে উপরে যে একটা মায়ের হাত দেখেন একজন, উনি সবসময় লবণ পানি হাউসের লেভেলে যখন কাজ করে হাঁড়ি পাতিল ধোয়ার কাজে সবসময় ওনারা ব্যবহার করে। ম্যাক্সিমাম হাউস হোল্ড কাজ বাংলাদেশে তো আমরা নারীদেরই করতে দেখি। ওনাদের হাত এমন মানে কোস্টাল এরিয়া উপকূলীয় অঞ্চলে মায়েদের হাতের এখন এই অবস্থা, যে ক্লাইমেট চেঞ্জে লবণ পানি ব্যবহার করার ফলে। আর হচ্ছে কমন ওয়াটারবোর্ন ডিজিজ যে আমরা দেখছি, গত বছরও আমরা দেখেছি যে ডেঙ্গির যে প্রভাব ছিল, প্রচুর মানুষ ডেঙ্গির কারণে মারা গিয়েছিল। আসলে আপনারা যদি দেখেন 10-15 বছর আগেও কিন্তু বাংলাদেশে ডেঙ্গি নামে যে একটা রোগ ছিল সেটা কিন্তু আমরা জানতাম না। এটা যখনই হচ্ছে ওর অনুকূল যদি কিছু পরিবেশ পেয়ে যায়, তখনই সে গ্রোথ এবং এসে হয়, ওর বৃদ্ধি করে। যেমন আমরা সবসময় জানি যে কখনো যদি স্টেগনেন্ট ওয়াটার থাকে ওইখানে হচ্ছে মশা ডিম পাড়ে। যখনই হচ্ছে বৃষ্টিপাতের সময় দেখবেন আপনারা মশার পরিমাণ হচ্ছে
বেড়ে যায়, তার কারণ হচ্ছে ওই সময় হচ্ছে সে অনুকূল পরিবেশ পায় এবং সে হচ্ছে ওই সময় বংশ বিস্তার করে। এই সময় দেখবেন ডেঙ্গিটাও একটা ক্লাইমেট চেঞ্জের সাথে সায়েন্টিস্টরা একটা লিঙ্ক আপ করেছেন ক্লাইমেট চেঞ্জের ফলে। ক্লাইমেট চেঞ্জের ফলে আমি আগেই বলেছি মা এবং শিশুদের কি ধরনের ইম্প্যাক্ট করে। এখানে দুইটা ছবি দেখিয়েছি। এটা ইউনিসেফের একটা রিপোর্ট, বাংলাদেশে প্রায় 3 জনের 1জন শিশু হচ্ছে প্রায় ক্লাইমেট রিস্কে বাংলাদেশে আক্রান্ত, এবং হচ্ছে প্রায় 19 মিলিয়ন চিলড্রেন প্রায় ক্লাইমেট চেঞ্জে উপকূলীয় অঞ্চলে, যে আমাদের উপকূলীয় ডিস্ট্রিক্ট আছে, উপকূলীয় অঞ্চলে প্রায় 19 মিলিয়ন চিলড্রেন ক্লাইমেট চেঞ্জের ফলে হুমকি স্বরূপ। আর আপনারা জানেন যে মায়েরা সবসময় হচ্ছে এরকম যখনই বন্যা হয় তখনই সবসময় নদী পানি এবং লোনা পানি একত্রে হয়ে যায়, তখন এই লবণাক্ত পানি সবসময় মায়েরা যখন ব্যবহার করে তখন হচ্ছে যে ইন্টারনাল যে বডি আছে মায়েদের, তখন আক্রান্ত হয় লবণ পানির জন্য। এই জন্য ক্লাইমেট চেঞ্জের ফলে মায়েদের শরীরের উপরে চরম একটা ইম্প্যাক্ট পড়ছে, এটা গবেষণায় পাওয়া গিয়েছে। এটা হচ্ছে ইকোসিস্টেম লস, বায়োডাইভার্সিটি। এবং আমরা জানি, আমরা যদি একটা উদাহরণ দেই, আমাদের খাদ্য শৃঙ্খলে যদি মাঝখান থেকে যদি একটা কম্পোনেন্ট যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি চরম একটা ইম্প্যাক্ট পড়ে। আমি যদি বলি সুন্দরবন থেকে যদি আমাদের যে কোনো একটা প্রাণী বা উদ্ভিদ জগৎ চলে যায়, আপনাদের কাছে মনে হতে পারে এটা কিছু হবে না, কিন্তু আসলে এটা বায়োডাইভার্সিটির উপরে চরম একটা প্রভাব পড়ে। যেমন আপনার জানেন যে সুন্দরবন থেকে যদি বাঘ হারিয়ে যায় তাহলে হচ্ছে সুন্দরবনে আমরা হুমকি স্বরূপ। সুন্দরবনটাই আমরা কিছুদিন পর সুন্দরবনে হচ্ছে মানে ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। তাই আমরা হচ্ছে দেখছি বিভিন্ন রিসার্চে এবং গবেষণায় এবং যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে ইকোসিস্টেমের উপরে চরম একটা ইম্প্যাক্ট পড়ছে শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের উপর। এটা হচ্ছে সুন্দরবনের একটা ম্যানগ্রোভের একটা পিকচার। দেখেন সুন্দরবনের হচ্ছে যে ম্যানগ্রোভের নিচে যে বিভিন্ন ধরনের জলজ প্রাণী এবং উদ্ভিদ প্রাণী, এটাকে ফ্লোরা এবং ফোনা বলে, এটাও একটা হুমকি স্বরূপ। এখানে একটা ভিডিও আছে, এটা একটু ভিডিওটা একটু বড়, যাওয়ার আগে মনে হয় কিছু প্রশ্ন নেই। আমরা কিছু এখন প্রশ্ন নিতে পারি আমার মনে হয়। আমি একটু প্রথমে আহ্বান জানাচ্ছি রবিউল ইসলাম, আপনি যদি একটু আনমিউট করে জি জি, হ্যাঁ আমি অডিবল, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে ভাই, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম, আমার হোম টাউন হলো লালমনিরহাট জেলা, পড়াশোনা করতেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে। আমি একটা আজকে যে টপিক, এই টপিকের উপরেই একটা অর্গানাইজেশনে কাজ করি, নির্ভয় ফাউন্ডেশন। ওই জায়গা থেকে আমরা হলো বেসিক্যালি যে কাজগুলো সেটা হলো যে বিভিন্ন এলাকায় গিয়ে বাচ্চাদের স্কুলে, প্রাইমারি স্কুল, তারপর হলো যে হাই স্কুল, কলেজ, বিশেষ করে আমরা প্রাইমারিটাকে বেশি ফোকাস করি, আর হলো কলেজটাকে, হাই স্কুলটা অত সুযোগ হয় না। ব্লাড গ্রুপিং করা হয় তাদের সচেতনতার জন্য, তাদের হাইজিন সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া হয়, এবং এই যে এখন যে আমাদের যে ক্লাইমেটের যে অবস্থা, এটার জন্য আমরা তাদেরকে গাছ গিফট করি বিভিন্নভাবে, তাদের বিভিন্ন ধারণাগুলো দিয়ে যে আসলে আমরা যদি স্কুলে গাছ দিয়ে দেই তাহলে হলো যে ওইভাবে আপনারা একটু যে প্রশ্নটা করতেন, বিকজ আমরা আরো কয়েকজনকে একটু সুযোগ দিচ্ছি। তো এটা হলো যে দিয়ে দিলে তারা ভালোভাবে স্কুলে থেকে যায়, বাট হলো আমরা তাদের হাতে দিই যাতে হলো যে তারা নিজে পরিচর্যা করতে পারে, তারা যাতে বুঝে আসলে ক্লাইমেটটা আমার দ্বারাই চেঞ্জ হবে, আমি যদি ছোট থেকে এটা ইয়া করতে পারি। বাট এই মুহূর্তে আমরা হলো এই সেভ দ্য চিলড্রেনের সাথে কিভাবে কাজ করতে পারি, বা আমাদের জন্য কোনো সুযোগ আছে কিনা নির্ভয় ফাউন্ডেশনের সাথে? লালমনিরহাটে আমাদের সরাসরি ক্লাইমেট চেঞ্জের কোনো প্রকল্প নেই এখন পর্যন্ত। না, আমি হলো মাইমিংসিং এ ভাইয়া, তোমার মাইমিংসিং আছে, আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজ করতেছি আমি মাইমিংসিং ডিভিশনের ভিতরে। আচ্ছা, আমাদের এখন ক্লাইমেট চেঞ্জের প্রকল্প 3টা ডিস্ট্রিক্টে চালু আছে, আমি আগে বলেছি, ঢাকা, সিরাজগঞ্জ, খুলনা। এখন পর্যন্ত হচ্ছে এই 3টা ডিস্ট্রিক্টের বাইরে এখন পর্যন্ত ক্লাইমেট চেঞ্জের কোনো প্রকল্প নেই। তো আপনি এডুকেশন প্রোগ্রাম কিংবা হচ্ছে হেলথ এবং নিউট্রিশন প্রোগ্রামের অনেক প্রকল্প হচ্ছে ময়মনসিংহ রিজিয়নে কাজ করছে, ওদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন কিংবা ভলান্টিয়ারি কাজ করতে পারেন। আর যদি কোনো প্রকল্প থেকে থাকে কাজ করতে ইচ্ছুক,
সাথে যে লোকাল অর্গানাইজেশন আছে ওই অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে আপনি কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি সরাসরি সেভ দ্য চিলড্রেন কিছু ভলান্টিয়ারি কাজ, রিসার্চ এবং অ্যাডভোকেসি কাজ করে দিতে পারেন। জি জি, ধন্যবাদ ভাই আপনার। জি ভাই, আই থিঙ্ক আমরা আপনার স্লাইডটা শেষ করি, তারপরে যদি কোনো প্রশ্ন নেওয়ার সময় থাকে তখন প্রশ্ন আমি একটা ভিডিও রেখেছিলাম, এটা একটু বড়, এটা একটু স্কিপ করতে চাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা অপশন গুলা দেখাবো আর কি কি ধরনের অপশন আছে আমি একটু বলতে চাচ্ছি। আমরা হচ্ছে অ্যাডাপ্টেশনে হচ্ছে এইরকম 4টা সেক্টর কে ভাগ করেছি আমি। 4টা সেক্টরে কি ধরনের অ্যাকশন গুলো আছে। প্রথমে যদি আমি বলি ওয়াটারে হচ্ছে কি ধরনের অ্যাডাপ্টেশন আছে, অভিযোজন আছে। আমরা অনেকে জানি ড্রিপ ইরিগেশন। হ্যাঁ, আমি এই টোটাল সবটা অপশন আছে, অপশন গুলা যদি বলতে চাই আমার পুরো একদিন লাগবে। সেটা শুধু আমি একটু নামগুলা বলে যাচ্ছি, আপনারা পড়লে হয়তো বা বুঝতে পারবেন। ইরিগেশন হচ্ছে ওয়াটার এফিশিয়েন্ট টেকনোলজি। একটা আপনারা এফেক্টিভ ভাবে হচ্ছে রোজনে পানি দিবেন এবং কতটুকু ইফেক্টিভ পানি দিবেন এটা হচ্ছে ইরিগেশন বলে। আরো আছে বোতল ইরিগেশন, বৃষ্টির পানি ধরে রাখার পদ্ধতি আছে, তারপরে যে হাইড্রোফোনিক প্রবলেমের জন্য হচ্ছে আমরা পানির যে প্ল্যাটফর্মটা আছে ওইটা রেজ করে দেয়, যেন বন্যার পানি এই টিউবওয়েলটাকে যেন না ডুবাতে পারে, বন্যার পানি যেন এটাকে আক্রান্ত করতে না পারে। আরেকটা আছে একটা লাইফ স্ট্র, এই স্ট্রটা দিয়ে যদি বন্যার সময় যদি বিভিন্ন এলাকায় যদি সাপ্লাই দিতে পারি তাহলে সে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে খাবার পানি সংগ্রহ করতে পারে, যে কোনো বন্যার পানি ওইটা ফ্রেশ পানি হিসেবে কনভার্ট হয়ে যায়। আরেকটা সেক্টর আছে এগ্রিকালচার, ফরেস্ট্রি আর বায়োডাইভার্সিটি। আমরা জানি এগ্রো ফরেস্ট্রি মানে কৃষি বনায়ন, কৃষি প্লাস বনায়ন একত্রে একটা অপশন আছে, টেকনিক আছে। এটা যদি আমরা করি তাহলে হচ্ছে সয়েলের যে কন্ডিশন, যে সয়েলের যে উর্বরতা এটা রক্ষা পাবে, প্রোডাকশনও বাড়বে এবং সয়েলের ম্যাক্সিমাম ইউটিলাইজ হবে। আর একটা যদি আমরা বলি হচ্ছে স্ট্রেস টলারেন্ট রাইস ভ্যারাইটি, বন্যা এলাকার কি ধরনের হচ্ছে রাইস ভ্যারাইটি লাগবে, খরা এলাকায় কি ধরনের রাইস ভ্যারাইটি লাগবে এবং হচ্ছে লবণাক্ত এলাকায় কি ধরনের রাইস ভ্যারাইটি আছে, এগুলা যদি আমরা আগে থেকে যদি জানি তাহলে কিন্তু আমরা ওই এলাকায় যদি ওই ধানগুলা যদি আমরা হচ্ছে রোপণ করি তাহলে কিন্তু খুব একটা আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। একটা আছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, একটা টেকনোলজি, এটা হচ্ছে ওয়াটার এফিশিয়েন্ট একটা টেকনোলজি। এটা একটু সায়েন্টিফিক মেথড, এটাতে আমি আর ডিটেইলস যেতে চাই না। একটা আছে ক্রপিং প্যাটার্ন। আমরা ক্রপিং প্যাটার্নটা হচ্ছে এক এক জায়গায় যখন আমরা হচ্ছে রাইস ফিল্ড পেডি কাল্টিভেশন করি, আমরা কিন্তু সবসময় কিন্তু পেডির উপরে ডিপেন্ডেন্ট। আমরা যদি মিক্স ক্রপ করি কিংবা হচ্ছে একটা ক্রপ যদি আমরা ইন্টার ক্রপ করি কিংবা মিক্সড ক্রপ করি কিংবা 3টা ক্রপের মধ্যে যদি আমরা একটা যেসব ক্রপ গুলা আপনার বায়ুতে নাইট্রোজেন ফিক্সেশন করে এই জাতীয় কিছু ক্রপ করি তাহলে দেখবেন মাটিতে আপনার অর্গানিক ম্যাটার বা মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। যেমন আমি যদি বলি গ্রিন ম্যানিউর, তারপরে আমরা অনেক সময় দেখবেন গ্রামে দেখবেন দইঞ্চা চাষ করে অল্প সময়ের জন্য, দইঞ্চা চাষ করলে মাটিতে উর্বরা শক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ড্রাউট টলারেন্ট ক্রপস এন্ড গ্রাস আছে। আমরা বন্যা এলাকায় ফ্লোটিং গার্ডেন করি, যেমন ফ্লোটিং গার্ডেনটা খুব একটা জনপ্রিয় এবং খুব চমৎকার একটা টেকনোলজি। এটা হচ্ছে হাওর এলাকায়, বন্যা এলাকায় ফ্লোটিং গার্ডেন করে থাকে। বন্যার সময় এই টেকনোলজি গুলা বেশি থাকে, এটা বন্যার সময় ডুবে যায় না, আক্রান্ত হয় না। ভার্মি কম্পোস্ট আছে, অর্গানিক ফার্মিং আছে। ভার্মি কম্পোস্ট আপনারা জানেন কেঁচো সার ব্যবহার করে আমরা হচ্ছে যেসব এলাকায় মাটির উর্বরতা কম কিংবা হচ্ছে মাটির তাপমাত্রা বেশি, ওই তাপমাত্রাকে কন্ট্রোল করার জন্য কিংবা স্যালিনিটিকে কন্ট্রোল করার জন্য আমরা অনেক সময় ভার্মি কম্পোস্ট ব্যবহার করে থাকি। আবার মেডিসিনাল প্ল্যান্টস আছে। মেডিসিনাল প্ল্যান্ট হচ্ছে আমরা যদি ইউজ করি তাহলে ক্লাইমেট এফেক্টেড কিছু মেডিসিনাল প্ল্যান্ট হচ্ছে আমরা অভিযোজন হিসেবে কাজ করে কিংবা ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। যেমন ডায়রিয়ার জন্য, মাথা ব্যথার জন্য অনেক সময় আমরা বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টের লতা জাতীয় কিংবা হচ্ছে ওর যে ফাইবার জাতীয় যদি অনেক সময় ইউজ করে এবং এটা কিছু জায়গায় কাজও করে। আপনারা যদি ট্রাইবাল এরিয়া গুলাতে চিটং হিল ট্রেকের দিকে যান
অনেক সময় দেখবেন হচ্ছে ওরা ট্রাইবালরা খুব হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টের প্রতি খুব নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। আমার কিছু টেকনোলজি আছে, বি কালচার, যেটাকে আমরা এপি কালচার বলি। বি কিন্তু চমৎকার একটা অভিযোজন টেকনোলজি বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য। বি হচ্ছে বাংলাদেশ পৃথিবীতে যে ধরনের হচ্ছে আমরা পলিনেশন ঘটায়, এর মধ্যে 90% পলিনেশন প্রায় বির মাধ্যমে হয়। এই বি যদি না থাকে তাহলে দেখবেন আমাদের হচ্ছে সিডের যে কোয়ালিটি, সিডের কোয়ালিটি ভালো হচ্ছে না এবং প্রোডাকশনও কম হচ্ছে। টেম্পারেচার, হিউমিডিটি এবং রেইনফলের জন্য প্রোডাকশন দিন দিন আপনার কমে যাচ্ছে। কিছু কিছু টেকনোলজি রনি ভাই কিছুক্ষণ আগে বলতেছেন, ভার্টিক্যাল যে কিছু মেথড আছে, তারপরে 3D মেথড আছে, এগুলো আপনি সব দিক থেকে চাষ করতে পারবেন, উৎপাদন করতে পারবেন। আপনার জায়গা কম লাগবে, সেটা আপনি বন্যা এলাকায় করতে পারবেন, ঢাকা শহরে বিভিন্ন বাড়ির ছাদ গুলাতে করতে পারবেন, হাওর এরিয়াতে করতে পারবেন, চর এরিয়াতে করতে পারবেন, খরা এরিয়ায় করতে পারবেন। এগুলো ফলে আপনি হচ্ছে এক্সট্রা ইনকামও হবে, পাশাপাশি হচ্ছে আপনি ওইটা নিজের জন্য কনজিউমও করতে পারবেন। ফিশারিজের কিছু টেকনোলজি আছে, আমি কেস ফিশ আছে যেগুলা বন্যা এবং হাওর এরিয়াতে খুব চমৎকার কিছু টেকনোলজি, কেস ফিশ বলে। আর একুয়াফোনিক্স টেকনোলজি, আপনারা জানেন হাইড্রোফোনিক্স এর সাথে যদি আমরা মাছ চাষ করি, সেটা একুয়াফোনিক্স হিসেবে কাজ করে। আপনারা যদি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যান, এখানে দেখবেন ফিশারিজ ডিপার্টমেন্ট একই জায়গায় সবজি এবং মাছ, একটা ড্রামে সবজি এবং মাছ চাষ করছে, এটাকে একুয়াফোনিক্স টেকনোলজি বলে। আর কিছু আছে স্ট্রাকচারাল টেকনোলজি, যেটা হচ্ছে আপনার যদি পাহাড়ি জনপদের দিকে যান, যারা হচ্ছে ব্রিক ব্যবহার করেন, আপনারা জানেন যে ব্রিক থেকে প্রচুর পরিমাণে কার্বন ইমিশন হচ্ছে। সেজন্য হচ্ছে পাহাড়ি জনপদে যেমন ট্রাইবালরা দেখবেন গাছ দিয়ে কিংবা হচ্ছে অল্টারনেটিভ মেটেরিয়ালস দিয়ে ওরা হচ্ছে ওদের নিজস্ব বাসস্থান তৈরি করছে। আবার ঢাকা শহরে কিছু কিছু যে আপনারা যদি HBRI যান, হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ওরা হচ্ছে ফেরো সিমেন্ট, যেটাতে হচ্ছে মাটি ইউজ করে না, ব্রিকটাকে পোড়ায় না, এরকম কিছু টেকনোলজি আছে। এই টেকনোলজি গুলা ইউজ করলে আপনার হচ্ছে কার্বন ইমিশন হয় না এবং হচ্ছে খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু পারবেন, বাড়ি তৈরি করতে পারবেন। মাড হাউস আছে, মাড হাউস হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়, যদি গাজীপুর থেকে কেউ যদি গাজীপুরে যান, গাজীপুরে দেখবেন মাড হাউস খুব চমৎকার ভাবে কাজ করছে। গরমের সময় মাড হাউসটা কুলিং হিসেবে কাজ করে এবং ঠান্ডার সময় এই মাড হাউসটা গরম থাকে। সেটা চমৎকার কিছু টেকনোলজি মাড হাউস কাজ করে, ইনসুলেশন হিসেবে কাজ করে। আরেকটা টেকনোলজি আছে যেমন জিরো এনার্জি কুলিং চেম্বার, এটা হচ্ছে একটু স্ট্রাকচারাল টেকনোলজি, খুব লো কস্ট টেকনোলজি। এটাতে আপনারা যারা হচ্ছে কৃষকরা ক্রপ এবং শস্য ফলায়, দেখবেন হচ্ছে ওরা টেম্পারেচারের জন্য, রেইনফলের জন্য ওরা হচ্ছে ডিউ টাইমে মার্কেটে অ্যাক্সেস মানে বিক্রি করতে পারে না, আর যদি বিক্রিও করে সেটা খুব লো প্রাইসে বিক্রি করে এবং কৃষক যে পরিমাণ ইনভেস্ট করে তার চেয়ে লস বেশি হয়। এরকম একটা টেকনোলজি আছে জিরো এনার্জি কুলিং চেম্বার, এটা আমি একটু পরে ছবি দেখাবো, আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। এটাতে যদি মনে করে কৃষক আমি কিছু কিছু লিফি জাতীয় ভেজিটেবল আমি 7 দিন আমার ঘরে রেখে দিতে পারবে, কিন্তু ফ্রেশ থাকবে। এটা কোন কোন ভেজিটেবল গুলা কতদিন টিকে রাখতে পারে, এটাও একটা লিস্ট আছে বিভিন্ন লিটারেচারে, আমার কাছেও আছে, যদি আপনারা চান আমি দিব। এই ভেজিটেবল গুলা আপনি যদি মনে করে কৃষক মনে করে আজকে বাজারে মার্কেট কম, ওই ভেজিটেবলটা আমি 1 সপ্তাহ পরে বিক্রি করব, আপনার যদি এরকম একটা স্ট্রাকচার থাকে আপনি ওই ভেজিটেবলটা কিন্তু আপনি এক সপ্তাহ পরেও বিক্রি করতে পারবেন। আচ্ছা মোজাম্মেল ভাই, আই সরি, আমি একটু যদি ইন্টারাপ্ট করি, আমরা কি একটু, যেহেতু প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে এসেছে, যদিও অনেক জনেরই অনেক প্রশ্ন ছিল, আরো এইগুলো একটু ইনডেপথ নিয়ে আমরা টানা 3 দিনও মনে হয় এটা নিয়ে কথা বলতে পারবো এখন চাইলে। আমরা যদি একটু র‍্যাপ আপ করে ফেলতে পারি ভাইয়া, একটু কয়েক মিনিটের মধ্যে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ শিওর। অনেকেই দেখা যাচ্ছে যে 1 ঘন্টার বেশি থাকাটাও প্রশ্ন থাকে, যদি আমরা প্রশ্ন নিতে পারি, আমরা বোধহয় প্রশ্নগুলো পেজে নিয়ে নিব এখন থেকে, এখন বাকি প্রশ্নগুলো, বিকজ পেজেও আমরা একটা পোস্ট দেই এটার পরপরই, যারা কমেন্ট গুলো করে, যদি প্রশ্ন আপনার আমরা তখন আপনার, আমার মনে হয় শাবনান ভাই, আমার যেটা মনে হয় যে আমরা এত সুন্দর ভাবে সেটা আগাচ্ছিলাম, অনেক কিছুই আসলে আমরা আজকে অজানার মধ্যে থেকে গেলাম। পুরো প্রেজেন্টেশনটা আমরা তো ডেফিনেটলি শেয়ার করার সুযোগ পাচ্ছি আমাদের যারা ইস্যুদের সাথে, যারা পার্টিসিপেন্ট আছে তাদের সাথে তো লেকচার শিট শেয়ার করার সুযোগ পাচ্ছি নিশ্চয়ই। তাছাড়া এটা যেহেতু একটা অনেক বড় ইস্যু, আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আরেকটা দিন ক্লাইমেট চেঞ্জের উপর আমরা মোজাম্মেল ভাইকে একটু ইনভাইট করার সুযোগ নিতে পারি। আজকে আমি দেখলাম যে অনেক প্রশ্ন এখানে চ্যাট বক্সে দেখছি, অনেক প্রশ্ন আছে,
বাকি প্রশ্নগুলো নিয়েও আমরা কিন্তু মোজাম্মেল ভাইকে রিচ করতে পারি, যে এই প্রশ্নগুলোর উত্তর তিনি যদি পরবর্তীতে সময় করে দেওয়ার চেষ্টা করেন, সেই প্রশ্নগুলো আমরা আমাদের গ্রুপের মাধ্যমে, লেকচার শিটের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে সরবরাহ করতে পারি। 2 ঘন্টা পার করে ফেলেছে আমার মনে হয়। ইতিমধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় সেশন আমাদের, আমরা যতগুলো সেশন করেছি, কারণ সবাই এনজয় করছিল। এখনো হ্যাঁ, অনেক পার্টিসিপেন্ট এখনো আছেন যারা ধৈর্য ধরে শুনছেন। প্রায় 2.5 ঘন্টা হলো। আমরা শুরু করেছিলাম মোজাম্মেল ভাই 7:30 থেকে। আমরা এর আগে স্ন্যাক্সের ব্যবস্থা ফুড পান্ডায় অর্ডার করেন ভাই, আমরা পাঠিয়ে দিব। ফুড পান্ডায় আমরা অর্ডার করতে পারি। আমার মনে হয় যে মোজাম্মেল ভাই কি বরং প্রশ্ন অনেক থাকবে, আসলে টপিকটা এতটা সুন্দর টপিক, অনেক প্রশ্ন থাকবে। মোজাম্মেল ভাই বরং একটু শেষ করুন, এটা উনি ওনার মতো করে শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, উনি ওনার মতো শেষ করে প্রশ্ন নিয়ে আমরা আরেকদিন আলোচনা করতে পারি। আমরা শুধু জাস্ট যে আমি যে সেগুলা ইনিশিয়েটিভ গুলার কথা বলেছি, জাস্ট ছবি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে একটা ড্রিপ ইরিগেশনের একটা ছবি, ড্রিপ ইরিগেশন হচ্ছে দেখছেন হচ্ছে কি ফুটায় ফুটায় পানি দিচ্ছে, ওইটাকে ড্রিপ ইরিগেশন বলে। তারপরে হচ্ছে ওই যে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, যেটা হচ্ছে আমরা বলি বৃষ্টির পানি ধরে রাখার পদ্ধতি। পিএসএ হচ্ছে পন্স এন্ড ফিল্টার। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড হচ্ছে ওই যে সাতক্ষীরা এই প্রকল্পটা করছে। আর কিছু কিছু ছবি দেখবেন আমি সংগ্রহ করছি আমার আগের অর্গানাইজেশন থেকে, যেখানে আমি কাজ করতাম। সিসিডিবি নামে একটা এনজিও আছে, একটা বড় প্রতিষ্ঠান, ওরা ক্লাইমেট টেকনোলজি পার্ক করছে। আপনারা যদি কখনো ক্লাইমেট টেকনোলজি পার্কে যান, ক্লাইমেট টেকনোলজি পার্কে গিয়ে অনেক টেকনোলজি 30টা অভিযোজন পদ্ধতি শিখতে পারবেন, আরো প্রায় 30-35টা প্রশমন জাতীয় বিভিন্ন ইনিশিয়েটিভ টেকনোলজি দেখতে পারবেন। ট্রেডেল পাম্প যদি দেখেন, আপনারা গ্রাম অঞ্চলে দেখবেন ট্রেডেল পাম্প খুব একটা লো কস্ট টেকনোলজি। আমাদের সারফেস ওয়াটার আমাদের। তারপরে হচ্ছে যে আমি লাইফ স্টোর কথা বলেছিলাম, লাইফ স্টোর হচ্ছে একটা এনেছি কাজের জন্য। তো হচ্ছে লাইফ স্টোরটা হচ্ছে আপনি হচ্ছে যখনই কোথাও হয়, এই লাইফ স্টোরটা দিয়ে যদি যে কোনো জায়গায় আপনি পানি এটাতে পান করতে পারবেন, আপনার শরীরে কোনো ধরনের প্রভাব হবে না। যে রোগগুলো হয় আমরা তো জানি আহসান ভাই দীর্ঘদিন যাবত কাজ করছে। এটা শুধু সবজিও হয় না, এটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফোডারও করে থাকি। যেমন আমরা জানি ফোডারের একটা বড় একটা খাদ্য লাইফ স্টকের জন্য লাগে। আমরা জানি যে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড দিন দিন নষ্ট হয়ে যায়, এবং প্রতি বছর প্রায় 1% এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে আমরা বিভিন্ন ডেভেলপমেন্টের নামে আমরা নষ্ট করে দিচ্ছি। এইসব ল্যান্ড কিভাবে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজ করব, এর জন্য আমরা জাস্ট একটা ভিডিও দেখবো। জাস্ট হচ্ছে আহসান রনি ভাইয়ের একটা ভিডিও, উনি হাইড্রোপনিক্স কিভাবে কাজ করছে ওইটা মোজাম্মেল ভাই, আমি একটা সুযোগ নেই এখানে। আমাদের কালকে কিন্তু 7:30 থেকে 8টা একটা রিভিউ ক্লাস আছে, যেখানে আহসান ভাইকে সাথেই পাবো। সো আমরা সরাসরি দর্শকরা এখানে সবাই থাকবে ওখানে। আহসান ভাই ইনিশিয়েটিভ গুলো আই থিংক আহসান ভাইয়ের মুখ থেকে কালকে শুনে নিব আমরা, সেটা মনে হয় সবচেয়ে ভালো। এখানে একটু বলে রাখি, আহসান রনি ভাই এখানে সবসময় হাইড্রোপনিক্স সবজি নিয়ে কথা বলে, কিন্তু ক্লাইমেট চেঞ্জ কে কখনো এখানে হাইলাইট করে না। কিন্তু ক্লাইমেট চেঞ্জটা এটা অ্যাডাপ্টেশন, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন চমৎকার একটা ইনিশিয়েটিভ। কিভাবে একটা চমৎকার একটা ইনিশিয়েটিভ? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেখানে হচ্ছে লবণ পানির খুব বেশি আছে, কিংবা যেসব এলাকায় খরা এলাকায়, এই টেকনোলজিটা কিন্তু খুব সুইটেবল টেকনোলজি, যেখানে আপনি খুব শুধু পানিতেই কিন্তু আপনি সবজি উৎপাদন করতে পারছেন। যেখানে লবণ পানি আছে, আপনি যদি এরকম একটা স্ট্রাকচার করে নেন, আপনি কিন্তু এরকম একটা অভিযোজন একটা ইনিশিয়েটিভ নিতে পারেন, অ্যাডাপ্টেশন ইনিশিয়েটিভ নিতে পারেন। সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চলে যেরকম প্রযোজ্য, এটা হচ্ছে আমাদের যে আরবানেও চমৎকার একটা টেকনোলজি। আমরা বাড়ির ছাদের বারান্দা এটা করতে পারি, যেখানে পার্সিয়াল লাইট এখানে পড়ে। তবে এটার সবচেয়ে বেশি একটু সমস্যা হচ্ছে, এটা হচ্ছে হিউমিডিটিটা একটু কন্ট্রোল রাখতে হয়। আর হচ্ছে যে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, এটা আপনারা বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন। রনি ভাইয়ের কাছে আছে, বিসিএসআই এর কাছে আছে, তারপরে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের আছে। এই ধরনের কিছু কিছু নিউট্রিয়েন্ট গুলো আপনি পাবেন।
তো আমি আর এটাতে ডিটেলস গেলাম না, আমি পরবর্তী জাস্ট ছবিগুলো দেখাবো। এখানে আছে, আমি আরেকটা ছবি দেখাচ্ছি কৃষি বনায়ন, যেটাকে আমরা এগ্রো ফরেস্ট্রি বলি। এই যে ক্রপিং প্যাটার্ন, আমরা একটা ছবি দেখাচ্ছি যেটাকে আমরা ক্রপিং প্যাটার্ন বলছি। সেটাতে আমরা বিভিন্ন ধরনের লিগুমিনাস ক্রপ ইউজ করি, কারণ হচ্ছে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য, যেন মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। সেজন্য আসলে আমরা যদি ইন্টারক্রপিং আমরা যদি কন্টিনিউয়াস যদি রাইস না করে, আমরা যদি মাঝখানে একটা ক্রপ যদি ভেজিটেবল কিংবা যেসব ক্রপে হচ্ছে লিগুমিনাস জাতীয় ক্রপস কিংবা যেসব গাছের নডিউল আছে ওইগুলা যদি আমরা চাষ করি, তাহলে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আরেকটা আমরা ছবি দেখছি যে খরা সহিষ্ণু রাইস, হ্যাঁ, খরা সহিষ্ণু ঘাস, যেমন নেপিয়ার ঘাস আমাদের যে কোনো জায়গায় আপনারা যদি খরা জায়গায়, হ্যাঁ, আপনারা যদি লাগান এটা হয়ে যায়। এছাড়া একটা টেকনোলজি যেটা আমি বলেছি, এটা সাইন্টিফিক মেথড একটা ইউজ করতে হয়। ফ্লোটিং গার্ডেনের একটা ছবি দেখছি, ভার্মি কম্পোস্ট, অর্গানিক ফার্টিলাইজার। অর্গানিক ফার্টিলাইজার থেকে আমরা হচ্ছে এখন বিভিন্ন আমরা এগ্রিকালচার ইউজ করছি, যেটাতে আমাদের কার্বন ইমিশন হচ্ছে না, মিথেন ইমিশন হচ্ছে না। এটা চমৎকার একটা অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ইউজ করছি। এখানে আছে বিকিপিং টেকনোলজি, ভার্টিক্যাল মেথড, কিচেন গার্ডেন। আমরা হচ্ছে কিছু কিছু এলাকায় ভাসমান ধান চাষও করছি, যেসব এলাকায় ধান চাষ হয় না বন্যার জন্য, ওই এলাকায় ভাসমান ধান চাষেরও আমরা কিছু টেকনোলজি ইউজ করি। ফ্লোটিং এগ্রিকালচার, ফ্লোটিং ভার্টিক্যাল এগ্রিকালচারও আছে একটা চমৎকার একটা টেকনোলজি। এস ফিশ একটা টেকনোলজি, এটা ফিশারিজ একটা টেকনোলজি, ইন্টিগ্রেটেড ফার্মিং। এই টেকনোলজিটা হচ্ছে একই সাথে আপনার কবুতর চাষ করতে পারবেন, হাঁস চাষ করতে পারবেন, তারপরে মাছ চাষ করতে পারবেন, সবজি চাষ করতে পারবেন। এটাকে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং বলি। আর একোফনিক্সটা আমি অলরেডি বলেছি, যেখানে হচ্ছে আপনি মাছ এবং সবজি দুইটা একসাথে কম্বাইনে চাষ করতে পারবেন, সেটাকে আমরা একোফনিক্স বলি। আর যে ফোর্টিফাইড হাউস আমি আগে বলেছি, যেসব হচ্ছে রেজিস্ট্যান্ট বা ক্লাইমেট রেজিস্ট্যান্ট যে স্ট্রাকচার গুলা, সেগুলোকে আমরা ফোর্টিফাইড হাউস, মাড হাউস কিংবা ফ্লোটিং হাউস, এই টাইপের কিছু স্ট্রাকচার আমরা ছবি দেখাচ্ছি। ভাই আই এম রিয়েলি সরি, একবার একটা ছোট ইন্টারাপ্ট করি, বিকজ আমার যেটা মনে হচ্ছে এখানে অনেক ছোট ছোট মানে প্রত্যেকটা ইনিশিয়েটিভের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা আমরা রাশ করে গেলে অনেক কিছু মিস করে যাবো। আমরা কি আরেকদিন আপনাকে পেতে পারি জাস্ট ইনিশিয়েটিভ নিয়ে কথা বলার জন্য? বিকজ ইনিশিয়েটিভ গুলো বলতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মিটিগেশনটা নিয়ে একটা স্লাইড দিয়ে শেষ করে দেই। মিটিগেশনটা শুধু চাচ্ছি না যে কেউ মিস করুক। আই এম রিয়েলি সরি যে আপনাকে ইন্টারাপ্ট করলাম, বিকজ আমি চাচ্ছি না যে এটা কেউ মিস করুক। আচ্ছা আচ্ছা, তো আমি কি এখানে শেষ করব নাকি হচ্ছে মিটিগেশন স্লাইডটা বলবো? আমরা বোধহয় কনক্লুড করে দিই। আসান ভাই কি আছেন আমাদের সাথে? যেহেতু প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আসান ভাই, হ্যালো। হ্যাঁ আসান ভাই, আই থিঙ্ক আমরা আপনারা দুজন মিলে যদি একটু কনক্লুড করে দিতেন সবাইকে, বিকজ আজকে অনেক সময় নিয়েছি, তারপরেও কিন্তু আমাদের মানে আমার কাছে আসলে সাধারণত রিকোয়েস্ট থাকবে, কারণ সেশনটা আমি নিজেও অনেক এনজয় করছিলাম। মোজাম্মেল ভাই যখন কথা বলেন আমিও মন্ত্রমুগ্ধের মতো শুনি, শেখার অনেক কিছু আছে মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে। আমরা যারা বিশেষ করে ক্লাইমেটের জন্য কাজ করি, তাদের জন্য মোজাম্মেল ভাই হচ্ছেন একজন ভালো মেন্টর। সো এই সুযোগটা আমরা মিস করতে চাই না। আজকে আমরা আসলে যেখানে থামছি, আমরা বরং সেখান থেকে আরেকটা দিন শুরু করতে চাই। ওনার কাছ থেকে সময় নিয়ে আমরা একটু লম্বা সময় জুড়ে 1.5-2 ঘন্টা একটা সেশন করতে চাই আবারও। তখন আমরা মূলত কথা বলবো যে আমরা যারা পার্টিসিপেন্ট থাকবো তারা মূলত ওভাবেই রেডি থাকবো যে আজকে আমরা যারা ক্লাইমেট নিয়ে কাজ করছি কমিউনিটি লেভেলে, তারা কিভাবে প্রিপেয়ার হতে পারি, তারা কিভাবে আমাদের জ্ঞানের দক্ষতার জায়গাগুলোকে বাড়াতে পারি ক্লাইমেট চেঞ্জের উপর, সেটা নিয়ে আমরা অনেক প্রশ্ন রাখবো এবং সেটার উত্তর নেওয়ার চেষ্টা করবো। আজকে বরং এখানটাই আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং নিশ্চয়ই মোজাম্মেল ভাইকে আমরা আবারও পাচ্ছি, আপনার সাথে যুক্ত করছি খুব দ্রুত। সেই পর্যন্ত আমার তরফ থেকে শুভরাত্রি। এবং কালকের সেশন, যেটি খুব গুরুত্বপূর্ণ সেশন মনে করছি কালকের সেশনটি, সেই সেশনটিও আপনারা দারুণ এনজয় করবেন। সেই সেশনটিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার জায়গা থেকে আমি শেষ করছি। জি ধন্যবাদ মোজাম্মেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনি ছোট একটা কথা বলে যদি শেষ করে দিতেন মোজাম্মেল ভাই আজকে সবার উপলক্ষে, বিকজ আপনাকে আসলেই চাচ্ছি আমরা আরেকদিন, আপনাকে আরেকবার কি আমরা পেতে পারি? শিওর, আমি আপনাদের সাথে থাকতে পেরে আমি খুব নিজেকে মানে মানে খুব হচ্ছে আমিও নিজে খুব এনজয় করছিলাম, কারণ এরকম সুযোগ সবসময় পাইনি। আসলে ক্লাইমেট এবং সাস্টেনেবল দুইটা একটা বাস্ট একটা টপিক,
শুধু এই 1 ঘন্টা 2 ঘন্টা টপিকে আসলে হয় না। জি, শুধু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলতে গেলে আমার প্রায় 1 দিন লাগবে। আর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইনিশিয়েটিভ, এগুলা কথা বলতে আরো আমি এখনো শিখছি। আসলে আমি চাকরিতে জয়েন করার পর থেকে আমি এখনো সবার কাছ থেকে শিখছি, ফিল্ড লেভেল থেকে শিখছি, বিভিন্ন আমার জেলা যাদের সাথে কাজ করছি বিভিন্ন ভাবে শিখছি হাতে কলমে। তো যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চান তাদের জন্য শুভকামনা রইলো, এবং যে কোনো প্রশ্নের জন্য আমাকে মেল করতে পারেন। সাদমান ভাইয়ের কাছ থেকে আমার মেল আইডি কিংবা আমার ফোন নাম্বার নিতে পারেন। যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সবসময় আপনাদের জন্য খোলা রইলো। আমি যে ধরনের পরামর্শ দিতে রাজি, কিংবা যে কোনো ধরনের ক্লাইমেট চেঞ্জ বিষয়ে, ক্লাইমেট চেঞ্জ এবং ডিজাস্টার দুইটাই বলতে পারেন, দুইটা বিষয়ে, কিংবা রিসার্চও বলতে পারেন। ক্লাইমেট চেঞ্জের রিসার্চে যদি কারো কোনো পরামর্শ, যাতে কোনো হেল্প লাগে, আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সবাইকে। আরেকবার শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আগামীকাল সবাই বোধহয় অনেকেই জানেন যে আগামীকাল সেশনটা থাকছে ডিজিটাল মার্কেটিং এর উপর, কিভাবে নিজের উদ্যোগ প্রচার করবেন সেটার উপর। সো সবাইকে আরেকবার শুভরাত্রি এন্ড অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি অনেক কিছু শিখবেন। দেশ জুড়ে বিভিন্ন জেলায় ভালো কাজ করতে থাকবেন, এবং কিভাবে করতে হয় সেই কিছুটা হলেও যদি আমরা নলেজ দিতে পারি আমরা সেটা হচ্ছে আমাদের সৌভাগ্য। সবাইকে শুভরাত্রি।